হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডব্লিউ বাংলা। আমি তোমাদের রাখি ম্যাম। আজকে চলে এসেছি সামারি সিরিজে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা রিভিশন করে নেব। আজকে আমরা দেখব কোঅর্ডিনেশন কম্পাউন্ড অর্থাৎ জটিল যৌগ। তো চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, কোঅর্ডিনেশন কম্পাউন্ডে আমরা আজকের ক্লাসে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আলোচনা করব সেগুলো একবার এক ঝলকে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দ্বিলবণ বা ডাবল সল্ট এবং জটিল লবণের মধ্যে পার্থক্য দেখব, লিগ্যান্ডের শ্রেণীবিভাগ দেখব, কোঅর্ডিনেশন যৌগের নামকরণ দেখব, কোঅর্ডিনেশন যৌগের সমাবয়বতা দেখব। এই তিনটে জায়গা ভীষণ ইম্পর্টেন্ট এবং বাকি যে দুটো রয়েছে সেগুলোও ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যোজ্যতা বন্ধন তত্ত্ব এবং ক্রিস্টাল ফিল্ড থিওরি। ওকে, তো চলো সবটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমরা যেটা দেখব যুগ্ম লবণ বা দ্বিলবণ এবং জটিল লবণের মধ্যে পার্থক্য। দেখো, এদের একটা করে এক্সাম্পল আগে দেখে নিই, বেসিক কিছু জিনিস বলে দিই, তারপরে আমরা এই পার্থক্যটা দেখব। প্রথমে এই দ্বিলবণের একটা এক্সাম্পল দেওয়া যাক। মোর লবণ। মোর লবণ সংকেতটা দেখো, FeSO4 ডট NH4 whole to SO4 ডট 6H2O। এটাকে যখনই আমরা জলীয় দ্রবণে দেখছি তখন মোর লবণ তার উপাদান আয়নে বিয়োজিত হচ্ছে। তাহলে জলীয় দ্রবণে কি কি আয়ন পাওয়া যাবে সেগুলো দেখা যাক। দেখো, Fe2 প্লাস 2NH4 প্লাস 2SO4 2 মাইনাস, এই যে সালফেট এখানেও রয়েছে এখানেও রয়েছে, প্লাস তার সাথে জলের অণু 6H2। জলের অণু তো যেমন রয়েছে সেরকমই থাকবে। এবং এই জটিল লবণের এক্সাম্পল যদি আমরা দিই, K4 FeCN whole 6, এটা দ্রবণে কি কি দিচ্ছে দেখো। দ্রবণে এটা 4K প্লাস অর্থাৎ পটাশিয়াম আয়ন প্লাস FeCN whole 6 4 মাইনাস, এবং এটা কিন্তু আর ফার্দার ডিসোসিয়েট হচ্ছে না। অর্থাৎ এই থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা কিন্তু আর বিয়োজিত হবে না, ওটা কমপ্লেক্স পার্ট। আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ড বা জটিল যৌগ দেখছি, সেখানে আমরা কি দেখছি, আমরা এরকম আরো এক্সাম্পল এই আজকের ক্লাসে পড়ব। এখানে এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু রয়েছে কোনটা কি সব আলোচনা করব। তো এইটা আমরা বেসিক ডিফারেন্স পড়ছি, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে দ্বিলবণ যারা ডাবল সল্ট তাদের যে উপাদান আয়ন রয়েছে সেগুলোতে ডিসোসিয়েট হয়ে যাচ্ছে, কিন্তু জটিল লবণের ক্ষেত্রে দেখছি এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যের অংশটা এটা কিন্তু আর ডিসোসিয়েট হচ্ছে না। অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু আয়রনের আয়ন বা সায়ানাইড আয়নের টেস্ট পাবো না। দ্রবণে আমরা ওই আয়নগুলোকে পাবো না, Fe2 বা Cn আয়ন আমরা পাবো না, আমরা কিন্তু এইটাকেই পাবো। আর তার সাথে যে পোর্শনটা এই স্কোয়ার ব্র্যাকেটের বাইরে ছিল সেটা অ্যাজ ইউজুয়াল ডিসোসিয়েট হয়ে আয়ন তৈরি করেছে, এবং এই পোর্শনটা ক্যাটায়ন আর পরের পোর্শনটা অ্যানায়ন। নামকরণ যখন পড়বো তখনও বলবো যে প্রথমে ক্যাটায়ন তারপরে অ্যানায়ন। তো সেই জন্য এইটা যেটা বাইরের পোর্শন এক্ষেত্রে সেটা ক্যাটায়ন, তাই ক্যাটায়নটা এখানে আলাদা হয়ে গেছে, আর এই কমপ্লেক্স পার্টটা এখন অ্যানায়ন পোর্শনে রয়েছে। কোনো এক্সাম্পলের ক্ষেত্রে আমরা দেখবো ক্যাটায়ন পোর্শনে কমপ্লেক্স পার্টটা রয়েছে। তো এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে ওই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে অংশটা আর কিন্তু বিয়োজিত হচ্ছে না। অর্থাৎ জটিল যৌগ তারা দ্রবণে নিজেদের স্বাধীন সত্তা বজায় রাখতে পারে। ওকে, এবারে আমরা এই পার্থক্যটা পড়বো। দেখো, প্রথমে কি বলছে, একাধিক সরল লবণের সমন্বয়ে গঠিত হয়। মোর লবণ বা পটাশ অ্যালাম বা ফটকিরি, এরকম বিভিন্ন এক্সাম্পল আমরা দিতে পারি। এটা আমি মোর লবণেরটা দিয়েছি, পটাশ অ্যালাম বা ফটকিরি যদি দাও K2SO4 ডট L2SO4 whole 3 ডট 24H2O, এবং এটাও আমরা দ্রবণে দেখবো ডিসোসিয়েট হয়ে যাচ্ছে, K প্লাস অ্যালুমিনিয়াম 3 প্লাস সালফেট SO4 2 মাইনাস। সুতরাং এরাও হচ্ছে ওই একই দ্বিলবণের এক্সাম্পল। এবং জটিল লবণের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, একাধিক সরল লবণের সমন্বয়ে বা অন্য কোনো পদ্ধতিতেও জটিল লবণ গঠিত হতে পারে।
অস্তিত্ব ভেরি ইম্পর্টেন্ট, কেবলমাত্র কঠিন অবস্থাতে অস্তিত্ব আছে, কারণ দ্রবণে এরা কনস্টিটিউয়েন্ট আয়নে ডিসোসিয়েট হয়ে যাচ্ছে, সুতরাং নিজেদের স্বাধীন সত্তা আর বজায় রাখতে পারছে না। কিন্তু জটিল লবণের ক্ষেত্রে কঠিন অবস্থা বা জলীয় দ্রবণ উভয় ক্ষেত্রেই অস্তিত্ব বজায় থাকে। আয়নীভবন দেখো, দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে উপাদান আয়ন সমূহ উৎপন্ন করে, এবং জটিল লবণের ক্ষেত্রে দেখা যাচ্ছে দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় না। এক্সাম্পলে আমরা দেখেছি এই পার্টটা কিন্তু আর আয়নাইজ হবে না, তবে আয়নীভবনের ফলে জটিল ক্যাটায়ন বা জটিল অ্যানায়ন বা উভয়ই উৎপন্ন হয়। আচ্ছা, নেক্সট দ্রাব্যতা, এগুলি জলে দ্রাব্য, যুগ্ম লবণের ক্ষেত্রে দেখছি। আর জটিল লবণ, কিছু জটিল লবণ জলে দ্রবীভূত হয়। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সমাবয়বতা। যুগ্ম লবণ সমাবয়বতা প্রদর্শন করে না, কিন্তু জটিল লবণের ক্ষেত্রে আমরা দেখব সমাবয়বতা প্রদর্শন করে, এবং সেই নিয়েও আমরা আলোচনা করব। ওকে, আচ্ছা নেক্সট কেলাস জল। এখানে একাধিক কেলাস জলের অণু থাকে, এবং এক্ষেত্রে কেলাস জলের অণু থাকা আবশ্যক নয়। এবারে এই যে যুগ্ম লবণ এবং জটিল লবণের পার্থক্যটা আমরা দেখলাম, বেসিক জিনিসটা বুঝলাম। এবার কিন্তু আমরা জটিল যৌগ নিয়ে আলোচনা করব। প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়ার্নারস কোঅর্ডিনেশন থিওরি। তো ওয়ার্নারের থিওরিতে অনেকগুলো পয়েন্ট রয়েছে, আমরা ইম্পর্টেন্ট কয়েকটা জায়গা এখানে দেখব, তারপরে আমরা এক্সাম্পল দেখব। ওকে, চলো প্রথম যেটা দেখব যে প্রতিটি কোঅর্ডিনেশন কম্পাউন্ডে একটি কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন থাকে। ওকে, পরমাণু যখন চার্জ নেই নিউট্রাল, আর যখন চার্জ রয়েছে তখন আমরা সেটাকে কেন্দ্রীয় ধাতব আয়ন বলছি। তাহলে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন থাকে, এবং এই কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের দু ধরনের যোজ্যতা দেখা যায়। দু ধরনের যোজ্যতা কি কি? একটা হচ্ছে মুখ্য যোজ্যতা বা প্রাইমারি ভ্যালেন্সি, প্রাইমারি ভ্যালেন্সি, আর একটা হচ্ছে গৌণ যোজ্যতা বা সেকেন্ডারি ভ্যালেন্সি। ওকে, এবং এই যে মুখ্য যোজ্যতা বা প্রাইমারি ভ্যালেন্সি, এটা হচ্ছে আয়নীয় বা আয়োনাইজেবল লেখা যেতে পারে, এটা হচ্ছে আয়নীয়। এবং এই গৌণ যোজ্যতা এটা হচ্ছে অআয়নীয়, অআয়নীয়। নেক্সট পয়েন্ট দেখো, নেক্সট পয়েন্ট যেটা দেখবো, এই যে মুখ্য যোজ্যতার কথা বলা হচ্ছে, এই মুখ্য যোজ্যতা অ্যানায়ন দ্বারা পরিপৃক্ত হয়, অ্যানায়ন দ্বারা পরিপৃক্ত হয়। আর গৌণ যোজ্যতা দাতা পরমাণু যুক্ত, দাতা পরমাণু যুক্ত অ্যানায়ন বা প্রশম অণু, বা কিছু ক্ষেত্রে ক্যাটায়ন দ্বারা পরিপৃক্ত হয়। বোঝা গেল? আচ্ছা, এবার বেসিক্যালি এই যে প্রাইমারি ভ্যালেন্সির কথা বলা হচ্ছে, এটা হচ্ছে এই কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের অক্সিডেশন স্টেট। তাহলে অক্সিডেশন স্টেট বোঝানো হচ্ছে, এটাকে আমরা বক্স করে দিলাম। এবং এই গৌণ যোজ্যতা এটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার, এটাকেও বক্স করে দিলাম। ওকে, এইবারে এইগুলো হয়ে গেল। এবার আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো এই এক্সাম্পলে দেখতে পাবো। দেখো এখানে কোবাল্ট NH3(6), এইটা রয়েছে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে, বাইরে রয়েছে Cl3। অর্থাৎ এটা যখন আমরা আয়োনাইজ করবে তখন আমরা কি পাবো? দেখো কোবাল্ট NH3(6), এটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে, বাইরে রয়েছে Cl3। তাহলে এখানে আয়োনাইজেশনের ফলে আমরা কি পাবো? কোবাল্ট NH3(6), এটা হচ্ছে 3+ প্লাস 3Cl-। ব্যাপারটা বোঝো, বাইরে যে পোর্শনটা রয়েছে, স্কোয়ার ব্র্যাকেটের বাইরে যে পোর্শনটা রয়েছে,
সেটা আয়নে ডিসোসিয়েট করে যাচ্ছে এবং এই টোটালটা আর একটা আয়ন। যদি এই স্কোয়ার ব্র্যাকেটের পোর্শনটা আগে থাকে তাহলে সেটা ক্যাটায়নিক কমপ্লেক্স, যদি সেটা পরে থাকে তাহলে অ্যানায়নিক কমপ্লেক্স। কারণ এগুলোকে এইভাবেই লেখা হয়, প্রথমে ক্যাটায়ন তারপরে অ্যানায়ন। যখন আমরা নামকরণও লিখবো তখনও এইভাবেই সিকোয়েন্স মেনটেন করে লিখবো, আগে ক্যাটায়ন তারপরে অ্যানায়নটাকে আমরা রিপ্রেজেন্ট করব। এবং যেহেতু এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা দেখছি স্কোয়ার ব্র্যাকেটটা প্রথমে রয়েছে, তারপরে বাইরের পোর্শন Cl3, তার মানে এটা ডিসোসিয়েট হবে এবং Cl মাইনাস ক্লোরাইড আয়ন উৎপন্ন হবে এবং কতগুলো 3Cl মাইনাস, এবং সেই চার্জ ব্যালেন্স করতে গেলে আমরা এই কমপ্লেক্স পার্টে কি চার্জ পাবো 3 প্লাস এদিকে 3 টোটাল Cl মাইনাস 3 Cl মাইনাস, তার মানে -3 + 3 টোটালটা নিউট্রাল। বোঝা গেল? এবং যখনই আমরা এখানে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করব, এই যে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে, কি কি রয়েছে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে, এখানে রয়েছে কোবাল্ট, এটা হচ্ছে কেন্দ্রীয় ধাতব আয়ন, এটা হচ্ছে কেন্দ্রীয় ধাতব আয়ন। তাহলে এর জারণ সংখ্যা আমরা কি করে বার করব? এটাকে আমরা x ধরে নিচ্ছি, এটাকে যদি আমরা x ধরি তাহলে x প্লাস লিগ্যান্ড পড়বো আমরা। লিগ্যান্ড কি? এই যে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এই কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন ছাড়া আর যে উপস্থিত রয়েছে তাদেরকে বলা হয় লিগ্যান্ড। তাহলে লিগ্যান্ড কারা? লিগ্যান্ড হচ্ছে তারা যারা ইলেকট্রন পেয়ার ডোনেট করছে সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নকে, কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নকে ইলেকট্রন জোড় দান করে তার সাথে অসমযোজী বন্ধন গঠন করছে, এই হচ্ছে মেটাল এবং এই হচ্ছে লিগ্যান্ড। লিগ্যান্ডের কাছে ইলেকট্রন পেয়ার রয়েছে এবং সেই ইলেকট্রন পেয়ার ও ডোনেট করছে এবং অসমযোজী বন্ধন অর্থাৎ কোঅর্ডিনেট বন্ড তৈরি করছে। ক্লিয়ার হয়েছে? এবং লিগ্যান্ডের শ্রেণীবিভাগও আমরা পড়ব। যখন কোন লিগ্যান্ডের ক্ষেত্রে একটাই দাতা পরমাণু রয়েছে এবং সেই দাতা পরমাণুর মাধ্যমে একজোড়া ইলেকট্রন দান করতে পারছে এবং কেন্দ্রীয় ধাতব আয়নের সাথে বা পরমাণুর সাথে একটি অসমযোজী বন্ধন গঠন করছে, তখন সেই সমস্ত লিগ্যান্ডকে বলা হয় মোনোডেন্টেড লিগ্যান্ড। তার মানে লিগ্যান্ড হচ্ছে ইলেকট্রন জোড় দান করে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে অসমযোজী বন্ধন গঠন করছে। এবং যাদের ক্ষেত্রে, যে সমস্ত লিগ্যান্ডের ক্ষেত্রে একটাই দাতা পরমাণু রয়েছে এবং তার মাধ্যমে ইলেকট্রন জোড় দান করে সে অসমযোজী বন্ধন গঠন করছে, তারা হয়ে যাচ্ছে মোনোডেন্টেড লিগ্যান্ড। এবং আরো যদি দাতা পরমাণু থাকে সেই ভিত্তিতেও আমরা লিগ্যান্ডের শ্রেণীবিভাগ একটু পরে দেখব। তো এখন আমরা যেটা বুঝতে পারছি যে এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কোবাল্ট রয়েছে, কোবাল্টের তাহলে জারণ সংখ্যা আমরা বের করতে চাইছি x প্লাস তার সাথে লিগ্যান্ড হিসেবে কে রয়েছে NH3, এবং NH3 এর ক্ষেত্রে যদি আমরা দেখি NH3 এটা নিউট্রাল, নাইট্রোজেনের মাথায় এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে এটাই ও ডোনেট করবে এবং NH3 মোনোডেন্টেড লিগ্যান্ড। ওকে, এবং এটা যেহেতু প্রসম লিগ্যান্ড সুতরাং এর ক্ষেত্রে আমরা কোনো চার্জ ধরবো না, নিউট্রাল। তাহলে এর জন্য 6 × 0 প্লাস টোটালটা নিউট্রাল, 3 × ক্লোরাইড আয়নে ভেঙে যাচ্ছে সুতরাং 3 × -1, টোটালটা নিউট্রাল তাই টোটালটা যোগ করে 0 করে দিলাম। ঠিক যেভাবে আমরা অক্সিডেশন নাম্বার নরমালি ক্যালকুলেট করি, সব কটার আমরা যোগ করি তারপরে নিউট্রাল হলে সেটা 0 করে দিই। ওকে, আচ্ছা এখান থেকে তাহলে আমরা কি পাবো? x - 3 = 0, x সমান আমরা পাচ্ছি +3। দেখো বোঝা গেছে, x সমান আমরা +3 পেলাম, তার মানে কোবাল্টের অক্সিডেশন স্টেট কি রয়েছে এখানে? +3 অক্সিডেশন স্টেটে রয়েছে। সুতরাং এটা হচ্ছে কেন্দ্রীয় ধাতব আয়ন এবং তার সঙ্গে যে যুক্ত রয়েছে NH3 হচ্ছে এই যে লেখা আছে NH3 হচ্ছে লিগ্যান্ড। এবং এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে পুরো অংশটা এটাকে বলা হয়ে থাকে কোঅর্ডিনেশন স্ফিয়ার বা কোঅর্ডিনেশন স্তর বলা হয়ে থাকে, এবং বাইরের পোর্শনে যে থাকে সেগুলোকে বলা হয় কাউন্টার আয়ন। ওকে, বোঝা গেছে? এবং এই যে 6 এটাই হচ্ছে কোঅর্ডিনেশন সংখ্যা এবং বাইরে যে পোর্শনটা থাকে সেটাকে আয়নীভবন অঞ্চলও বলা হয়ে থাকে এবং 3টি মুখ্য যোজ্যতা পরিবৃত্ত করে এই এক্সাম্পলের ক্ষেত্রে। বোঝা গেছে? এবার একটা কথা বলি, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন সংখ্যা তার মানে 6, তাহলে কি যতগুলো লিগ্যান্ড সেটাই তার মানে লিগ্যান্ডের সংখ্যাটাই কি কোঅর্ডিনেশন সংখ্যা?
লিগ্যান্ডের সংখ্যা সমান কোঅর্ডিনেশন সংখ্যা তখনই হবে যখন লিগ্যান্ড হবে মোনোডেন্টেড, অর্থাৎ একটি দাতা পরমাণু এক জোড়া ইলেকট্রন ডোনেট করবে, একটি অসমযোজী বন্ধন গঠন করবে, সেক্ষেত্রেই কিন্তু যতগুলো লিগ্যান্ড সেটাই তার কোঅর্ডিনেশন নাম্বার হবে। তার মানে কোঅর্ডিনেশন সংখ্যাটা কি? কোঅর্ডিনেশন সংখ্যা হচ্ছে যে লিগ্যান্ড ইলেকট্রন জোড় ডোনেট করছে এবং তার ফলে লিগ্যান্ডের সঙ্গে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের কতগুলো অসমযোজী বন্ধন গঠিত হচ্ছে, সেই অসমযোজী বন্ধনের সংখ্যাটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। এখন লিগ্যান্ড যদি মোনোডেন্টেড না হয়, ধরো বাইডেন্টেড হলো কি ট্রাইডেন্টেড হলো, সুতরাং একযোজী না হলে সেক্ষেত্রে তার যতগুলো দাতা পরমাণু রয়েছে সেগুলোর মাধ্যমে সে ইলেকট্রন পেয়ারকে ডোনেট করতে পারছে। তার ফলে কি হচ্ছে, অসমযোজী বন্ধনের সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে। লিগ্যান্ড হয়তো রয়েছে ধরো একটা, কিন্তু তার দুটো ডোনার সাইট রয়েছে, তাহলে দুটো দাতা পরমাণুর মাধ্যমে সে ডোনেট করছে। তার মানে কি হচ্ছে, তার মানে সে দুটো অসমযোজী বন্ধন কোঅর্ডিনেট বন্ড তৈরি করছে। তাহলে তার ফলে দুটো অসমযোজী বন্ধন তৈরি করার জন্য তার কিন্তু কোঅর্ডিনেশন নাম্বারটা 2 হবে, কিন্তু লিগ্যান্ড সেখানে 1। একটা এক্সাম্পল দিলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো একটা এক্সাম্পল আমি দেব, চলো এই জায়গাটাইতে দিয়ে দিই, এইখানে দিয়ে দিই। দেখো কপার ইথিলিন ডাইয়ামিন হোল টু SO4, এটা যখন ডিসোসিয়েট করবে তখন তোমরা কি পাবে, কপার ইথিলিন ডাইয়ামিন হোল টু, এটা 2+ প্লাস হচ্ছে SO4 2-, ঠিক আছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। এবং ইথিলিন ডাইয়ামিন হচ্ছে NH2 CH2 CH2 এদিকে একটা NH2 এদিকে একটা NH2, এই যে NH2 CH2 NH2। তার মানে এখানে এই নাইট্রোজেনের লোন পেয়ার, এই নাইট্রোজেনের লোন পেয়ার, তার মানে এখানে দুটো দাতা পরমাণু রয়েছে, অর্থাৎ ইথিলিন ডাইয়ামিন একটা বাইডেন্টেড লিগ্যান্ড। তাহলে এখানে দুটো ইথিলিন ডাইয়ামিন রয়েছে, কিন্তু সে অসমযোজী বন্ধন কটা তৈরি করবে, একটা ইথিলিন ডাইয়ামিন যদি দুটো অসমযোজী বন্ধন তৈরি করে তাহলে দুটো ইথিলিন ডাইয়ামিন 4খানা অসমযোজী বন্ধন তৈরি করবে। তাহলে এক্ষেত্রে লিগ্যান্ডের সংখ্যা কত, লিগ্যান্ড এখানে দুটো রয়েছে, ইথিলিন ডাইয়ামিন হোল 2, তার মানে ইথিলিন ডাইয়ামিন দুটো লিগ্যান্ডের সংখ্যা। কিন্তু এক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কি হয়ে যাবে, যেহেতু দুটো লিগ্যান্ড এবং দুটো করে দাতা পরমাণু, এটা একটা বাইডেন্টেড লিগ্যান্ড, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখব যে 4খানা অসমযোজী বন্ধন তৈরি করছে 2 × 2, সুতরাং কোঅর্ডিনেশন নাম্বার হয়ে যাচ্ছে 4। সুতরাং এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে যতগুলো লিগ্যান্ড ততগুলোই আমরা সেই সংখ্যাটাই কোঅর্ডিনেশন নাম্বার তখনই বলবো যদি লিগ্যান্ড মোনোডেন্টেড হয়। এখানে যেমন অ্যামোনিয়া NH3 রয়েছে, তার একটাই দাতা পরমাণু, একটাই ডোনার সাইট, একটা ইলেকট্রন পেয়ার ডোনেট করে একটাই কোঅর্ডিনেট বন্ড তৈরি করতে পারবে। তাই এটার ক্ষেত্রে হচ্ছে 6খানা লিগ্যান্ড এবং সেই 6 হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। কিন্তু আমাদের দেখতে হবে লিগ্যান্ড মোনোডেন্টেড কিনা, যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কতগুলো সেখানে ডোনার সাইট রয়েছে, কতগুলো সেখানে কোঅর্ডিনেট বন্ড তৈরি হচ্ছে সেটাকে কাউন্ট করে তবেই আমরা ফাইনালি কোঅর্ডিনেশন নাম্বারটা লিখতে পারবো। ওকে, ক্লিয়ার হয়েছে? তো এই জিনিসগুলো হচ্ছে বেসিক কিছু জিনিস যেটা আমরা একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের এক্সাম্পল দেখে বুঝতে পারবো। ওকে, ক্লিয়ার হয়েছে? এবং এই যে জারণ সংখ্যাটা আমি ক্যালকুলেট করলাম, এটা তোমরা যেমন টোটালটা নিউট্রাল সব কটা যোগ করে =0 করে করতে পারো, আবার তোমরা এইটুকুনি পোর্শন যদি তোমাকে দিয়ে দেয় বা তুমি যদি ভেঙে নিয়ে করো তাহলেও একই হবে। তোমরা যদি এই কমপ্লেক্স পার্টটা করো তাহলে কোবাল্টের X ধরবে, আর এক্ষেত্রে NH3 রয়েছে নিউট্রাল লিগ্যান্ড 6 × 0 এবং এইটার চার্জ হচ্ছে +3, তাহলে এখান থেকে X সমান +3 বেরিয়ে যাবে। সুতরাং আমরা এই জায়গা থেকেও করতে পারবো, আবার টোটালটা থেকেও করতে পারবো। ওকে, একই বেরোবে। আচ্ছা, এইবারে আমরা লিগ্যান্ডের শ্রেণী বিভাগ দেখব। দেখো ডেন্টিসিটির ভিত্তিতে লিগ্যান্ডকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। প্রথম রয়েছে মোনোডেন্টেড লিগ্যান্ড। আমি জাস্ট বলেই দিয়েছি মোনোডেন্টেড লিগ্যান্ড মানে একটাই ডোনার সাইট রয়েছে, তাহলে এক্ষেত্রে প্রত্যেকটাই হচ্ছে মোনোডেন্টেড লিগ্যান্ডের উদাহরণ। এবং যেগুলোর কাছে নেগেটিভ চার্জ রয়েছে তারা হচ্ছে অ্যানায়নিক মানে চার্জের ভিত্তিতেও আমরা লিগ্যান্ডকে ভাগ করতে পারি, অ্যানায়নিক, ক্যাটায়নিক আর হচ্ছে নিউট্রাল।
যে ক্ষেত্রে নেগেটিভ চার্জ রয়েছে সেটা অ্যানায়নিক লিগ্যান্ড, যে ক্ষেত্রে কোনো চার্জ নেই তারা প্রসম অর্থাৎ নিউট্রাল লিগ্যান্ড, আর যে ক্ষেত্রে পজিটিভ চার্জ রয়েছে তারা হচ্ছে ক্যাটায়নিক লিগ্যান্ড। এবং এরা হচ্ছে অ্যানায়নিক লিগ্যান্ডের এক্সাম্পল। এবং এইগুলো যে রয়েছে এগুলো হচ্ছে নিউট্রাল, এগুলো হচ্ছে প্রসম নিউট্রাল লিগ্যান্ডের এক্সাম্পল। এই যে তিনটে এক্সাম্পল দেওয়া রয়েছে এগুলো হচ্ছে ক্যাটায়নিক, এগুলো হচ্ছে ক্যাটায়নিক লিগ্যান্ড। ঠিক আছে, বোঝা গেল? সুতরাং এই প্রত্যেকটাই কিন্তু এই যে এক্সাম্পল গুলো আমি দেখিয়েছি এগুলো প্রত্যেকটাই কিন্তু মনোডেন্টেড লিগ্যান্ডের এক্সাম্পল। তার মধ্যে অ্যানায়নিক হতে পারে, তার মধ্যে নিউট্রাল হতে পারে, ক্যাটায়নিক হতে পারে। আচ্ছা, এবার চলে এসো বাইডেন্টেড লিগ্যান্ড। তার মানে দুটো ডোনার সাইট রয়েছে, দুটো দাতা পরমাণুর মাধ্যমে সে কেন্দ্রীয় পরমাণু, ধাতব পরমাণু বা আয়নকে ডোনেট করে তারপরে অসমযোজী বন্ধন তৈরি করতে পারছে। যেমন দেখো ইথিলিন ডাইয়ামিন, ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল। ইথিলিন ডাইয়ামিনের এক্সাম্পল এই মাত্র আমি একটা এক্সাম্পল দিয়েছি। এক্ষেত্রে কি হচ্ছে, এই যে দুটো নাইট্রোজেন পরমাণুর মাধ্যমে ও ডোনেট করতে পারে, সুতরাং সেই জন্য এটা হয়ে গেল বাইডেন্টেড লিগ্যান্ড। আচ্ছা, ইথিলিন ডাইয়ামিনকে ইএন এইভাবেও লেখা হয়ে থাকে, ঠিক আছে? যেমন আমি এক্সাম্পলে দেখালাম, এটা হচ্ছে গ্লাইসিনেটো, গ্লাইসিনেটো গ্লাই মাইনাস হিসেবে লেখা থাকে। এখানেও দেখো দুটো দাতা পরমাণু রয়েছে, একটা হচ্ছে NH2 নাইট্রোজেনের লোন পেয়ার, এটা থ্রু দিয়ে ও ডোনেট করবে। আবার এখানে COO মাইনাস, এই যে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ, তার মানে একটা নিউট্রাল, একটা পোর্শন নিউট্রাল আর একটা পোর্শন রয়েছে নেগেটিভ অ্যানায়নিক। সুতরাং এই দুটো দিয়েই কিন্তু ও ডোনেট করতে পারবে, সুতরাং সেই জন্য এটাও বাইডেন্টেড লিগ্যান্ডের এক্সাম্পল। আচ্ছা, অক্সালেটো, অক্সালেটো 2 মাইনাস OX 2 মাইনাস লেখা হয়ে থাকে। এখানে দেখো এই O মাইনাস O মাইনাস দুটোই অ্যানায়নিক পোর্শন রয়েছে যার মাধ্যমে ও ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারবে, অর্থাৎ এটাও কিন্তু দুটো রয়েছে বলে এটাও বাইডেন্টেডের এক্সাম্পল। তাহলে এই তিনটে এক্সাম্পলে কিন্তু বাইডেন্টেড, একটার ক্ষেত্রে দুটোই নিউট্রাল সাইট, একটার ক্ষেত্রে একটা নিউট্রাল একটা অ্যানায়নিক, আর একটা এক্সাম্পলে দুটোই অ্যানায়নিক রয়েছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে ট্রাইডেন্টেড। ট্রাইডেন্টেড লিগ্যান্ড মানে তিনটে দাতা পরমাণু রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে এক্সাম্পলটা দেখো, এখানে এই যে তিনটে নাইট্রোজেন পরমাণু, এইটার মাধ্যমে তিনটে অসমযোজী বন্ধন ও গঠন করতে পারবে, সুতরাং এটা হয়ে যাচ্ছে ট্রাইডেন্টেড লিগ্যান্ড। একইভাবে টেট্রাডেন্টেড, যেখানে চারটে দাতা পরমাণু, পেন্টাডেন্টেড এবং ভেরি ইম্পর্টেন্ট হেক্সাডেন্টেড। হেক্সাডেন্টেডের এক্সাম্পলটা দেখো, এখানে দেওয়া রয়েছে EDTA4 মাইনাস, EDTA4 মাইনাসের স্ট্রাকচার, এবং এখানে এই যে নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ার অফ ইলেকট্রনস রয়েছে এগুলো দিয়েও ডোনেট করতে পারবে। এই যে অক্সিজেনের মাথায় নেগেটিভ, এই নেগেটিভ, এই নেগেটিভ, এই নেগেটিভ, তাহলে কতগুলো সাইড দেখা যাচ্ছে ডোনার সাইড, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, সুতরাং এই জন্য এটা হচ্ছে হেক্সাডেন্টেড। ঠিক আছে, EDTA, ইথিলিন ডাইয়ামিন টেট্রা অ্যাসিটেটো, EDTA4 মাইনাস। তো এটা লিখে দিই আমি, চলো নামটা, ইথিলিন ডাইয়ামিন টেট্রা অ্যাসিটেটো, EDTA4 মাইনাস। ওকে, তাহলে ডেন্টিসিটির ভিত্তিতে লিগ্যান্ডকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করেছি এবং ইম্পর্টেন্ট কিছু এক্সাম্পল আমরা দেখে নিয়েছি। বেসিক্যালি এগুলোর বলতে কি বোঝানো হচ্ছে সেটা বুঝে গেছো, তাহলে সেটাই কিন্তু আমাদের এক্সাম্পলের ক্ষেত্রে কাজে লাগবে। চলো এরপর ভেরি ইম্পর্টেন্ট, অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড বলতে কি বোঝায়। প্রথমে সংজ্ঞাটা কি বলছে দেখো, যেসব লিগ্যান্ডের একের অধিক প্রকার দাতা পরমাণু থাকা সত্ত্বেও এক একটি জটিল যৌগ গঠনের ক্ষেত্রে কেবলমাত্র এক প্রকারের দাতা পরমাণু অংশগ্রহণ করে তাদের অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড বলে। তার মানে একের অধিক মানে একাধিক ডোনার সাইট তার রয়েছে, কিন্তু অ্যাট এ টাইম একটাই কিন্তু সে ব্যবহার করছে। এটাই বলা হচ্ছে যে একের অধিক প্রকার দাতা পরমাণু রয়েছে, কিন্তু এক একটা জটিল যৌগ গঠনের ক্ষেত্রে এক প্রকারের দাতা পরমাণুটাই সেখানে অংশগ্রহণ করছে, তাদেরকে কি বলা হয়? অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। এক্সাম্পল দেখো, সায়ানাইড আয়ন, সায়ানাইড আয়নের ক্ষেত্রে যখন কার্বনের থ্রু দিয়ে ও ডোনেট করছে, মানে দাতা পরমাণু যখন কার্বন রয়েছে তখন সেক্ষেত্রে আমরা কি বলবো? সেক্ষেত্রে আমরা বলবো লিগ্যান্ডের নাম সায়ানিডো, সায়ানিডো। আবার নাইট্রোজেনের যে লোন পেয়ার অফ ইলেকট্রন তার থ্রু দিয়েও ও ডোনেট করতে পারে। তাহলে দাতা পরমাণু যখন নাইট্রোজেন হবে, দাতা পরমাণু যখন নাইট্রোজেন হবে তখন এক্ষেত্রে আমরা কি বলবো? আইসোসায়ানিডো, আইসোসায়ানিডো।
ব্যাপারটা বোঝো, আমরা এই লিগ্যান্ডটাকে কি বলি, যে সায়ানাইড, এক্ষেত্রে বলবো আমরা যখন নাইট্রোজেনের থ্রু দিয়ে আইসোসায়ানাইড তৈরি হচ্ছে, যখন আমরা নামকরণ এক্ষেত্রে জটিল যৌগের ক্ষেত্রে লিখবো, তখন আমরা যখন কার্বনটা দাতা পরমাণু তখন আমরা লিখবো সায়ানিডো। মানে এই যে সায়ানাইড বলছি না, সায়ানাইড, এই লাস্টের ইটাকে বাদ দাও, বা আমরা বলতে পারি এই আইডের বদলে ইডো চলে আসবে, কি হয়ে গেল, সায়ানিডো হয়ে গেল, সায়ানিডো। তার মানে লাস্টের ই বাদ দিয়ে ও বসাও, অর্থাৎ আইডের জায়গায় ইডো হয়ে গেল। আইসোসায়ানাইড, সেখানে আমরা ই বাদ দিয়ে ও বসাবো, আইসোসায়ানিডো হয়ে গেল। সুতরাং এক্ষেত্রে এইটা হচ্ছে একটা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ডের এক্সাম্পল, যেখানে দুটো ডোনার সাইট রয়েছে। দাতা পরমাণু কার্বনও হতে পারে, দাতা পরমাণু নাইট্রোজেনও হতে পারে। যদি কার্বনের থ্রু দিয়ে ডোনেট করে তাহলে সায়ানাইড লিগ্যান্ড, আমরা তার নামটা কি লিখবো, সায়ানিডো। আর যখন নাইট্রোজেনের থ্রু দিয়ে তখন আমরা কি লিখবো, আইসোসায়ানিডো। ওকে, আচ্ছা, নেক্সট যেটা রয়েছে সেক্ষেত্রেও দেখো, যখন সালফার দাতা পরমাণু রয়েছে তখন আমরা কি বলবো, তখন আমরা বলবো থায়োসায়ানেটো। যখন এখানে নাইট্রোজেন দাতা পরমাণু তখন আমরা বলবো আইসোথায়োসায়ানেটো। একইভাবে যখন নাইট্রাইট আয়ন দেখবো তখন নাইট্রোজেন দাতা পরমাণু হলে আমরা বলবো নাইট্রো বা নাইট্রিটো এন। এটা কি বলবো, নাইট্রিটো এন বলবো, নাইট্রিটো এন বলবো, বা নাইট্রো বলা হয়ে থাকে, নাইট্রো বলা হয়ে থাকে যখন নাইট্রোজেন দাতা পরমাণু। আর যখন অক্সিজেন দাতা পরমাণু তখন আমরা এটাকে কি বলবো, তখন আমরা বলবো নাইট্রিটো ও, নাইট্রিটো ও। এটা খেয়াল রাখবে, লেখা থাকে নাইট্রিটো ও মানে, তার মানে ও এনও মানে অক্সিজেন দাতা পরমাণু, নাইট্রিটো এন মানে নাইট্রোজেন দাতা পরমাণু, বা নাইট্রিটো এন কে নাইট্রো বলেও অনেক জায়গায় মেনশন করা থাকে। ওকে, তাহলে এইগুলো হচ্ছে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। ক্লিয়ার হলো? অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড বলতে কি বোঝায় তার এক্সাম্পল আমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট, হোমোলেপটিক অ্যান্ড হেটেরোলেপটিক কমপ্লেক্স বলতে কি বোঝায়, এ দুটোর সংজ্ঞা এবং এক্সাম্পল আমরা একটুখানি দেখে নেব। ভেরি ইজি কনসেপ্ট, নাম শুনেই আমরা ধারণা পাচ্ছি হোমোলেপটিক আর হেটেরোলেপটিক। হোমোলেপটিক মানে একই ধরনের লিগ্যান্ড যেখানে রয়েছে, আর হেটেরোলেপটিক মানে বিভিন্ন প্রকারের লিগ্যান্ড এখানে উপস্থিত রয়েছে। যেরকম আমরা এক্সাম্পল এই যে দেওয়া রয়েছে, ধরো K4 FeCN6, এক্ষেত্রে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এই Fe এটা হচ্ছে কেন্দ্রীয় ধাতব আয়ন, এবং এই সায়ানাইড লিগ্যান্ড এখানে প্রেজেন্ট রয়েছে, এবং সেই একই প্রকারের লিগ্যান্ড 6টা রয়েছে, মানে সায়ানাইড লিগ্যান্ডই 6টা রয়েছে। তাই এই ধরনের কমপ্লেক্সকে বলা হয় হোমোলেপটিক কমপ্লেক্স। এই এক্সাম্পলটা দেখো, এখানে NH3 তার মানে এই কেন্দ্রীয় ধাতব আয়ন ছাড়া এখানে বাকি যারা রয়েছে তারাই লিগ্যান্ড, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যে যে রয়েছে তারাই লিগ্যান্ড। তাহলে সেখানে একই ধরনের লিগ্যান্ড যখন রয়েছে সেটা হচ্ছে হোমোলেপটিক কমপ্লেক্স। আর হেটেরোলেপটিকের এক্সাম্পল দেখো, এই দেখো কোবাল্ট NH3 Cl2, তার মানে এখানে NH3 লিগ্যান্ড রয়েছে আবার Cl ও রয়েছে, মানে দু ধরনের লিগ্যান্ড এখানে প্রেজেন্ট রয়েছে। সুতরাং আমরা যখন দেখছি একই প্রকার লিগ্যান্ড রয়েছে তখন সেটা হোমোলেপটিক, আর বিভিন্ন প্রকারের লিগ্যান্ড থাকলে হেটেরোলেপটিক। ভেরি ইম্পর্টেন্ট, সংজ্ঞা এক্সাম্পল মনে রাখতে হবে, পার্থক্য এলে আমরা এখান থেকেই লিখে দিতে পারবো। সংজ্ঞাটা দেখে নাও, কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে কেবলমাত্র এক প্রকারের লিগ্যান্ডের সংযোগে যে জটিল যৌগ বা আয়ন গঠিত হয় তাকে হোমোলেপটিক কমপ্লেক্স বলে। এক প্রকারের লিগ্যান্ড রয়েছে, এবং হেটেরোলেপটিক হচ্ছে একের অধিক প্রকারের লিগ্যান্ডের সংযোগে যে জটিল যৌগ বা আয়ন গঠিত হয় তাদেরকে হেটেরোলেপটিক কমপ্লেক্স বলা হয়ে থাকে। এক্সাম্পল ভেরি ইজি, আমরা দুটো এক্সাম্পল মনে রাখতেই পারবো। ওকে, ক্লিয়ার? চলো এইবার আমরা ভেরি ইম্পর্টেন্ট জায়গায় চলে এসেছি, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন যৌগের নামকরণ। নামকরণের নিয়ম সহজে ছোট করে বুঝে নিয়ে আমরা কয়েকটা এক্সাম্পল করে নেব। দেখো, নামকরণের নিয়মে আমরা কি করব, আমরা প্রথমে ক্যাটায়ন লিখব, তারপরে আমরা অ্যানায়ন লিখব, এবং এই যেভাবে আমি লিখলাম ক্যাটায়ন আর অ্যানায়ন, ঠিক এইটা মাথায় রাখো, ক্যাটায়ন আর অ্যানায়নের মাঝেই শুধু গ্যাপ থাকবে।
ক্যাটায়নিক পোর্শন আর অ্যানায়নিক পোর্শন তার মাঝে গ্যাপ থাকবে। এখন এই স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটের মধ্যের যে অংশ কমপ্লেক্স পার্ট, সেটা ক্যাটায়ন পোর্শনেও থাকতে পারে, ক্যাটায়নিক কমপ্লেক্স হবে। যদি অ্যানায়ন পোর্শনে থাকে অ্যানায়নিক কমপ্লেক্স হবে। কিন্তু সে যে পোর্শনেই থাকুক সেইখানে যা যা থাকবে সব আমরা পুরোটা পরপর লিখে দেবো, সেখানে কোনো গ্যাপ দেব না। এবং এই কোঅর্ডিনেশন স্ফিয়ার, ওই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যের অংশ, ওই পুরো ওই জায়গাটাকেই তো আমরা বলছি কোঅর্ডিনেশন স্ফিয়ার, তাই না? এই যে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু থাকে এটাই আমরা কি বলেছি? এটাই আমরা বলেছি কোঅর্ডিনেশন স্তর বা কোঅর্ডিনেশন স্ফিয়ার। তাহলে এই কোঅর্ডিনেশন স্ফিয়ারটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব সেটা একটু দেখে নাও। কোঅর্ডিনেশন স্ফিয়ারটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? প্রথমে এখানে আমরা লিখব লিগ্যান্ডের সংখ্যা, লিগ্যান্ডের সংখ্যা, লিগ্যান্ডের সংখ্যা। লিগ্যান্ডের সংখ্যা লেখার পর আমরা লিগ্যান্ডের নাম লিখব। লিগ্যান্ডের নাম আমরা এমনিতেও তো জানি যে আমরা কখনো যখন নামকরণগুলো লিখি আমরা কি করি, আমরা ধরো দুটো লিগ্যান্ড রয়েছে আমরা তখন ডাই লিখব। আমরা নর্মালি অর্গানিকের ক্ষেত্রেও নামকরণ করলে তো তাই করি না। ধরো দুটো ক্লোরিন রয়েছে, সেক্ষেত্রে আমরা কি লিখি? আমরা বলি যে ডাইক্লোরো, ডাই ব্রোমো, তাই না? ডাই নাইট্রো। তার মানে আমরা যখনই কোনো গ্রুপ যুক্ত থাকে তখন তার আগে আমরা তার সংখ্যাটা মেনশন করে দিই, যদি সেটা একের বেশি থাকে, তাই তো? তো এখানেও আমরা ওইভাবেই করব। জিনিসগুলোকে জাস্ট একটুখানি বোঝো, তাহলেই কিন্তু সহজ লাগবে। এখানে আমরা দেখব স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন, তার সাথে বাকি যারা রয়েছে তারাই লিগ্যান্ড। লিগ্যান্ডের নামটা লেখার আগে আমরা লিগ্যান্ডের কতগুলো রয়েছে সেই সংখ্যাটা উল্লেখ করব। 4টে থাকলে টেট্রা, 5টা থাকলে পেন্টা, বা যেভাবে আমরা সংখ্যাগুলো লিখি সেই একটা টেবিল রয়েছে, সেটাও আমরা দেখে নেব। ওকে, তাহলে প্রথম আমরা লিগ্যান্ডের সংখ্যা, তারপরে লিগ্যান্ডের নাম লিখব। এবং এই লিগ্যান্ডের নাম যখন আমরা লিখব তখন কিন্তু অ্যালফাবেটিক্যাল অর্ডার, ইংরাজি অ্যালফাবেট অনুযায়ী যে আগে আসবে সেই লিগ্যান্ডকে আমরা আগে লিখব। তাহলে অ্যালফাবেটিক্যাল অর্ডার, অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখব, ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমরা লিগ্যান্ডের নামগুলোকে মেনশন করব। ওকে, বোঝা গেছে? আচ্ছা, এবার লিগ্যান্ডের নাম লেখার পরে আমরা লিখব এই কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন যে থাকবে। তার মানে এখানে আমরা কি লিখব? কেন্দ্রীয় ধাতব আয়ন বা পরমাণু, পরমাণু বা আয়ন। এবং তার নামটা লেখার পরে আমরা একটা ব্র্যাকেট দেব। ব্র্যাকেটের মধ্যে এখানে তার অক্সিডেশন স্টেট, জারণ সংখ্যা মেনশন করব, এবং সেটা করব আমরা রোমান হরফে, রোমান হরফে জারণ সংখ্যা মেনশন করব। এটা হচ্ছে একটা জেনারেল রিপ্রেজেন্টেশন দেখালাম। প্রথমে লিগ্যান্ডের সংখ্যা, তারপরে লিগ্যান্ডের নাম। একই প্রকার লিগ্যান্ড থাকলে কোনো অসুবিধা নেই, সংখ্যা আর তার নাম উল্লেখ করলে। কিন্তু যদি বিভিন্ন ধরনের লিগ্যান্ড থাকে তাহলে সেক্ষেত্রে আমরা লিগ্যান্ডের নাম ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার মেনটেন করে লিখব। সেই অ্যালফাবেটিক্যাল অর্ডারে যে আগে আসবে তাকে আগে লিখব, যে পরে আসবে তাকে পরে লিখব। তারপরে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নটাকে লিখব। এবং এখানে একটা ব্যাপার রয়েছে, যদি এই কেন্দ্রীয় ধাতব আয়ন বা পরমাণু এটা যদি অ্যানায়ন পার্টে থাকে, যদি অ্যানায়ন অংশে থাকে, মানে আমরা কি বললাম, এই স্কোয়ার ব্র্যাকেটের পার্টটা অ্যানায়ন পার্টেও থাকতে পারে, ক্যাটায়ন পার্টেও থাকতে পারে। যদি অ্যানায়ন অংশে থাকে সেক্ষেত্রে এট পদাংশ যোগ করতে হবে, যোগ করতে হবে, শেষে এট যোগ করতে হবে, নামের শেষে, নামের শেষে এট যোগ করতে হবে। কোন ক্ষেত্রে? যে ক্ষেত্রে অ্যানায়ন পার্টে থাকবে। ধরো কোবাল্ট রয়েছে এবং পুরো স্কোয়ার ব্র্যাকেটের অংশটা অ্যানায়ন পার্টে, তখন আমরা শুধু কোবাল্ট লিখবো না, আমরা কোবাল্টেট লিখবো। বুঝা গেছে? এবার ধরো কিছু কিছু ক্ষেত্রে আবার এই ধাতুর যে ল্যাটিন নাম তার সাথে এর যোগ করতে হবে, সেই টেবিলও আছে, আমি দেখাবো। যেমন ধরো আয়রন রয়েছে এবং পুরো কোঅর্ডিনেশন স্ফিয়ারটা অ্যানায়ন পার্টে, তখন আমরা কি লিখবো? তখন আমরা ফেরেট লিখবো। এবং লেখার পর যাই লিখি, অ্যানায়ন পার্ট, ক্যাটায়ন পার্ট, যে পার্টেই থাকুক, আমরা তারপরে অবশ্যই এই একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তার যে জারণ সংখ্যাটা সেটা আমরা রোমান হরফে মেনশন করব। এক্সাম্পল করলে সব ক্লিয়ার হয়ে যাবে, ঘাবড়ানোর কিচ্ছু নেই। তাহলে যদি এই
এই পুরো পার্টটা অ্যানায়ন অংশে থাকে, তাহলে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের শেষে 8 যোগ করতে হবে। ব্যাপারটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকটু সুন্দর করে লিখে দিই। এখানে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন অ্যানায়ন পার্টে থাকবে, মানে পুরো স্ফিয়ারটার কথা বলা হচ্ছে। সুতরাং 8 যোগ করতে হবে যদি এই কোঅর্ডিনেশন স্ফিয়ার, যদি কোঅর্ডিনেশন স্ফিয়ারটি, যদি কোঅর্ডিনেশন স্তর বা কমপ্লেক্স পার্টটা অ্যানায়ন পার্টে থাকে। আশা করি আমি বলে দিলাম যখন তোমরা নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারলে। আমি আর পুরোটা লিখলাম না, অনেকটা বড় হয়ে যাচ্ছে। আমি এইটাই লেখা বোঝাচ্ছি, মানে পুরো এইটার কথাই বলা হচ্ছে। এই পার্টটা যদি অ্যানায়ন পার্টে থাকে তাহলে 8 যোগ করতে হবে যদি অ্যানায়ন অংশে থাকে। অ্যানায়ন অংশে কে থাকবে? এই পুরো কমপ্লেক্স পার্টটার কথা বলা হচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা জেনারেল ব্যাপার আমরা দেখলাম। এইবারে আমরা কিছু চার্ট দেখবো। দেখো এই চার্টটা দেখো কি বলছে, লিগ্যান্ডের সংখ্যা অনুযায়ী আমরা তাদের কি কি উপসর্গ ব্যবহার করব। একটা লিগ্যান্ড, দুটো লিগ্যান্ড, তিনটে লিগ্যান্ড, আমরা যেরকম করি ডাই, ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, এইভাবে। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে কোন লিগ্যান্ডের নামেই যদি ডাই, ট্রাই মেনশন থাকে, যেমন ধরো ইথিলিন ডাইঅ্যামিন, ওই লিগ্যান্ডের নামেই একটা ডাই কথাটা মেনশন আছে। এবার ধরো ইথিলিন ডাইঅ্যামিনটা আবার দুটো রয়েছে, তখন আমরা কি লিখবো? ডাই ইথিলিন ডাইঅ্যামিন, মানে ডাই ইথিলিন ডাইঅ্যামিন, দুটো ডাই চলে আসছে তো না। সেক্ষেত্রে যদি লিগ্যান্ডের নামের মধ্যে ডাই, ট্রাই এই সমস্ত মেনশন থাকে, তাহলে সেক্ষেত্রে সেই লিগ্যান্ড কতগুলো রয়েছে সেটা বোঝানোর জন্য তার আগে আমরা বিস, ট্রিস, টেট্রাকিস এই সমস্ত উপসর্গ ব্যবহার করব। জিনিসটা বোঝা গেল? তার মানে লিগ্যান্ড এরকম যদি থাকে যার নামেতেই ডাই, ট্রাই রয়েছে, তো সেক্ষেত্রে সেই লিগ্যান্ড কতগুলো আছে সেটা ধরো দুটো আছে কি তিনটে আছে বা যাই থাকুক, সেটা মেনশন করার জন্য তার আগে আমরা এই উপসর্গগুলো ব্যবহার করব। এই যে লেখা আছে ডাই, ট্রাই ইত্যাদি উপপদ যখন লিগ্যান্ডের ক্ষেত্রে রয়েছে তখন সেটা কতগুলো আছে বোঝানোর জন্য এই উপসর্গ ব্যবহার করা হয়। আচ্ছা, বেশ কিছু অ্যানায়নিক লিগ্যান্ডের এখানে নাম আমরা কি লিখবো সেটা বলা আছে, যদিও আরো আমাদের অনেক এক্সাম্পল যত করব তত আমাদের আরো নাম জানা হবে। কিছু ইম্পর্টেন্ট আমি বলেও দেব। তাহলে নর্মালি মূলক হিসেবে আমরা F- ফ্লুরাইড, Cl- ক্লোরাইড, কিন্তু আমি কি বললাম, যখনই লাস্টে আইড থাকবে সেটাকে আমরা ইডো করে দেবো, মানে ও যোগ করব। লাস্টে যাই থাকবে অ্যানায়নিক লিগ্যান্ডের লাস্টের ইটাকে বাদ দিয়ে ও যোগ করব। যদি আইড থাকে তাহলে ইটো করে দেবো, যদি এট থাকে তাহলে আমরা এটো করে দেবো, এটটাকে এটো করে দেবো। এক্সাম্পল দিলে বুঝতে পারবে। আগে এই এক্সাম্পল গুলো দেখো ফ্লুরাইড সেটা কি লিখবো আমরা? ফ্লুরিডো। ক্লোরাইড আমরা লিখবো ক্লোরিডো। ব্রোমাইড আমরা লিখবো ব্রোমিডো। আয়োডাইড আমরা লিখবো আয়োডিডো। আচ্ছা, হাইড্রাইড আমরা লিখবো হাইড্রিডো। একইভাবে আমরা নাইট্রাইট আমরা কি লিখবো? নাইট্রিটো। যেমন আমরা বললাম কি নাইট্রিটো ও লিখবো, যখন ও এনও থাকবে তখন নাইট্রিটো ও লিখবো, মানে অক্সিজেন দাতা পরমাণু। যখন NO2 নাইট্রোজেন দাতা পরমাণু তখন আমরা নাইট্রিটো এনও লিখতে পারি, আবার নাইট্রো লেখা থাকে। যেমন আমরা কি বললাম যে CN যখন কার্বন দাতা পরমাণু তখন আমরা সায়ানিডো লিখবো, যখন কার্বন দাতা পরমাণু তখন আমরা সায়ানিডো লিখবো। যখন আমরা NC অর্থাৎ নাইট্রোজেন দাতা পরমাণু তখন আমরা কি লিখবো? তখন আমরা লিখবো আইসোসায়ানিডো। তো এই নামগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমি কিছু নাম এখানে তোমাদের বোঝানোর জন্য লিখে দিচ্ছি। নাইট্রিটো ও, নাইট্রিটো N, সায়ানিডো। তারপরে ধরো NH2- রয়েছে, NH2- যদি থাকে তখন অ্যামাইড আমরা লিখবো অ্যামিডো, ও যোগ করে দিলাম। যদি CO3-2- এই এক্সাম্পল গুলো আমি আর এদের সংকেতগুলো লিখলাম না কেন, কারণ এগুলো অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড হিসেবে আমরা অলরেডি পড়ে নিয়েছি, তাই তো? সুতরাং এগুলো আমাদের জানা। কার্বনেট আমরা লিখবো কার্বোনেটো। SO4-2- সালফেট আমরা লিখবো সালফেটো। ঠিক আছে? তো এইভাবে আমরা
লিগ্যান্ডের নামগুলোকে মেনশন করব। যদি এট থাকে তাহলে এটো করব, যদি আইড থাকে ইটো করব, মানে লাস্টে ই বাদ দিয়ে ও যোগ করব, আইড থাকলে ইডো। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো এবার আর একটা টেবিল আমরা দেখব, যেখানে আমরা কি দেখব যে এট পদাংশ যোগ করতে হলে কি নাম আমরা লিখব। যেমন অ্যালুমিনিয়াম যখন রয়েছে তখন আমরা অ্যালুমিনেট, প্ল্যাটিনাম যখন রয়েছে প্ল্যাটিনেট, মলিবডেনাম মলিবডেট, জিঙ্কের ক্ষেত্রে জিঙ্কেট। লাস্টে এট পদাংশ যোগ করতে হবে। কখন যোগ করতে হবে? যখন এই কোঅর্ডিনেশন স্তরের মধ্যে এই যে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে টোটালটা যখন আমাদের অ্যানায়ন পার্টে থাকবে, তখন আমরা এই কেন্দ্রীয় ধাতুর নামের শেষে এট পদাংশ যোগ করব। যেমন নিকেলেট, কোবাল্টেট, ক্রোমেট, ম্যাঙ্গানেট। এবারে কিছু ক্ষেত্রে ল্যাটিন নামের শেষে এট পদাংশ যোগ করা হয়, যেমন আয়রন, কপার, টিন, লেড, সিলভার, গোল্ড। এদের ক্ষেত্রে আমরা এগুলোর ক্ষেত্রে ল্যাটিন নাম তার শেষে এট যোগ করব। যেমন আয়রনের ক্ষেত্রে ফেরেট, কপারের ক্ষেত্রে কিউপ্রেট, স্ট্যানেট, প্লাম্বেট, আর্জেন্টেট, অরেট, এইরকম। তার মানে এটা কিন্তু খেয়াল রাখবে যে ওই কমপ্লেক্স পার্টটা অ্যানায়ন পার্টে থাকলে তবেই আমরা এট পদাংশ যোগ করব। ক্লিয়ার? তাহলে অ্যাজ এ হোল আমরা কি পেলাম? আমরা পুরোটা দেখে নেব যে কমপ্লেক্স পার্ট কোন অংশের রয়েছে, ক্যাটায়ন পার্টে না অ্যানায়ন পার্টে। আর যে অংশের রয়েছে আমরা সেই অংশটার ক্ষেত্রে পুরো নামটা একসাথে লিখবো, কোনো গ্যাপ দেব না, শুধু ক্যাটায়ন আর অ্যানায়নের মাঝে গ্যাপ দেব। এবং ওই কমপ্লেক্স পার্ট পুরো স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে অংশটা লেখার সময় প্রথমে লিগ্যান্ডের সংখ্যা, তারপর লিগ্যান্ডের নাম অ্যালফাবেটিক্যাল অর্ডার মেনটেন করে, তারপরে কেন্দ্রীয় ধাতুর নাম, এবং সেটা যদি অ্যানায়ন অংশে পুরোটা থাকে তাহলে তার শেষে এট পদাংশ যোগ করব, যেরকম আমরা নিয়মটা দেখলাম সেই অনুযায়ী। এবং তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রোমান হরফে সেই সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নের ক্ষেত্রে জারণ সংখ্যা আমরা মেনশন করব রোমান হরফে। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে বেসিক এইটা হচ্ছে ব্যাপার। এবার বিভিন্ন লিগ্যান্ড রয়েছে, তাদেরকে কি নাম লেখা হবে তার জন্য আমরা কয়েকটা এক্সাম্পল দেখেছি। আরো লিগ্যান্ড যত এক্সাম্পল তোমরা করবে তত এক্সাম্পল গুলোর সাথে পরিচিত হবে এবং সেই নামগুলো তোমাদের জানা হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? চলো এইবার আমরা এক্সাম্পলে চলে এসেছি। প্রথম এক্সাম্পলে আমরা কি দেখছি? দেখো ক্যাটায়ন তারপরে অ্যানায়ন, তার মানে প্রথমে K3 লেখা আছে, মানে এই পোর্শনটা ক্যাটায়ন আর পরের পোর্শনটা হচ্ছে অ্যানায়ন পোর্শন। তার মানে কমপ্লেক্স পার্টটা কিন্তু অ্যানায়নে রয়েছে, সুতরাং লাস্টে এট যোগ করতে হবে, এটা আগে মাথায় নাও। এইবারে যখন আমরা এই স্কোয়ার ব্র্যাকেটের বাইরেরটা লিখবো তখন তার সংখ্যা কিন্তু আমরা মেনশন করব না, আমরা শুধু পটাশিয়াম লিখবো। আর স্কোয়ার ব্র্যাকেটের বাইরের পোর্শনটা যদি অ্যানায়ন পোর্শন হয় তখন যে অ্যানায়ন থাকবে, যদি ক্লোরিন থাকে তাহলে ক্লোরাইড, অ্যানায়ন হয়ে সেটা যেটা নাম হয় সেটাই লিখবো। আচ্ছা, আরো কিছু আমি এখানে বলে দিই, আরো কিছু নাম, এটা তো অ্যানায়নিক লিগ্যান্ডের নাম গেল, আরো কিছু নিউট্রাল লিগ্যান্ডের নাম আমি এখানে বলি। যেমন ধরো এনো, এনো নিউট্রাল লিগ্যান্ড। নিউট্রাল লিগ্যান্ড যদি হিসেবে সে থাকে তাহলে আমরা নাইট্রোসিল লিখি। তাহলে আমরা কি লিখি? আমরা লিখি নাইট্রোসিল। এগুলো সব লিগ্যান্ড হিসেবে লিখছি। এগুলো আমরা কিছু লিগ্যান্ডের আরো ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রে লিখে দিচ্ছি। ধরো আমরা এনো, এনোর ক্ষেত্রে কি হবে? এনোর ক্ষেত্রে নাইট্রোসিল হবে, এনোর ক্ষেত্রে নাইট্রোসিল হবে। যদি সিও থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? কার্বনিল হবে, কার্বনিল হবে। আচ্ছা, যদি NH3 হয়, NH3 এর ক্ষেত্রে খেয়াল রাখবে এটা অ্যামিন হবে, ডবল এন লিখবো। ঠিক আছে, নর্মালি আমরা অ্যামিনে একটা এম দিই, কিন্তু এখানে লিগ্যান্ডের নাম হিসেবে যখন NH3 নাম লিখবো তখন অ্যামিন ডবল এম লিখবো। যদি আমরা H2 এর জন্য লিখি তাহলে আমরা অ্যাকুয়া লিখবো। তো এইরকম আরো এক্সাম্পল তোমরা যেমন ইথিলিন ডাইঅ্যামিন, তাই তো, ওইগুলো তোমরা দেখে রাখবে, ওগুলো ইম্পর্টেন্ট লিগ্যান্ড যেগুলো আমাদের বারবার এক্সাম্পলে আসবে। কিছু ক্যাটায়নিক লিগ্যান্ড যদি আমরা দেখি, NO প্লাস, যখন এটা নিউট্রাল হিসেবে থাকলে নাইট্রোসিল, কিন্তু যখন প্লাস চার্জ ক্যাটায়নিক লিগ্যান্ড হিসেবে থাকবে তখন নাইট্রোসোনিয়াম। NO2 প্লাস, নাইট্রোনিয়াম, নাইট্রোনিয়াম। NH2, NH3 প্লাস, হাইড্রাজিনিয়াম, হাইড্রাজিনিয়াম। ওকে, তো এইগুলো হচ্ছে আরো কিছু এক্সাম্পল আমি এখানে দিয়ে দিলাম, আমাদের এক্সাম্পলে যদি লাগে। ঠিক আছে, তো আমাদের এক্সাম্পলে হয়তো লাগবে না, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট, জেনে রাখতে হবে। আচ্ছা দেখো, এবারে আমরা কি করব? যখন আমরা এই পোর্শনটা লিখছি তখন আমরা শুধু পটাশিয়াম লিখবো। আমরা কি লিখবো? শুধু পটাশিয়াম। তারপরে আমরা গ্যাপ দেব।
গ্যাপ দেওয়ার পর অ্যানায়ন পার্টটা লিখবো। ক্যাটায়ন অ্যানায়নের মাঝে গ্যাপ হবে আমি বলেই দিয়েছি। আচ্ছা, কিন্তু এই বাইরের পোর্শনটা যখনই লিখবো সেটা আমরা ক্যাটায়ন পার্টেই লিখি, অ্যানায়ন পার্টেই লিখি, সেটা কতগুলো রয়েছে সেই সংখ্যা মেনশন করার দরকার নেই। যেমন দেখো K3 রয়েছে, কিন্তু এই সংখ্যাটা বোঝানোর জন্য কোনো কিছু মেনশন করার দরকার নেই, শুধু পটাশিয়াম লেখো। তারপরে এই অ্যানায়ন পোর্শন যখন আমরা লিখবো কি বলেছি, প্রথমে লিগ্যান্ডের সংখ্যা। কতগুলো লিগ্যান্ড রয়েছে? 6টা। কি লিগ্যান্ড রয়েছে? সায়ানাইড। সায়ানাইডকে আমরা কি নাম লিখি? সায়ানিডো। আইড লাস্টে ও করে দেবো, ই বাদ দিয়ে, তাহলে সায়ানিডো হবে। তাহলে হেক্সা সায়ানিডো। আর এখানে কেন্দ্রীয় ধাতব আয়ন কে রয়েছে? আয়রন। আয়রনের জারণ সংখ্যাটা বের করেছো? বের করে ফেলো। টোটালটা ধরে যদি করো তাহলে পটাশিয়াম +1 অক্সিডেশন স্টেটে থাকে, 3 আছে, 3 × +1। আয়রন X ধরে নাও। সায়ানাইড হচ্ছে 6 × -1, Cn -1, টোটালটা নিউটন, তাহলে x - 6 + 3 = 0। তাহলে x সমান আমরা কি পাচ্ছি? +3 পাচ্ছি, অর্থাৎ আয়রনের অক্সিডেশন স্টেট এখানে +3। তাহলে এইবার আমরা বাকিটা লিখবো, হেক্সা সায়ানিডো, হেক্সা সায়ানিডো ফেরেট। কেন ফেরেট করলাম? 8 যোগ করতে হবে, কারণ এই পুরো কমপ্লেক্স পার্টটা অ্যানায়ন অংশে রয়েছে, আর সেই জন্য লাস্টে 8 যোগ করতে হবে। আর আয়রনের ক্ষেত্রে আমরা ল্যাটিন নাম ব্যবহার করব, সেটা টেবিল থেকে আমরা জেনে গেছি। তাই জন্য হেক্সা সায়ানিডো ফেরেট, এর মাঝে কোনো গ্যাপ থাকবে না, একটা ফার্স্ট ব্র্যাকেট দাও এবং তার মধ্যে এর যে অক্সিডেশন নাম্বারটা আমরা পেয়েছি +3, সেই 3 রোমান হরফে লিখে দাও। তাহলে ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে আমরা গ্যাপ দেব, আর ক্যাটায়নের সংখ্যা মেনশন করার দরকার নেই, এবং এই স্কোয়ার ব্র্যাকেটের বাইরে যে থাকবে তার সংখ্যার দরকার নেই, সেটা ক্যাটায়ন হোক বা সেটা অ্যানায়ন হোক। কিন্তু স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন ছাড়া যারা রয়েছে, লিগ্যান্ডের সংখ্যা মেনশন করব, লিগ্যান্ডের নাম মেনশন করব, হেক্সা সংখ্যা, সায়ানিডো নাম, আর তারপরে ফেরেট। অ্যানায়ন অংশে আছে তাই 8 যোগ হয়েছে, ক্যাটায়ন অংশে থাকলে শুধু নর্মাল নামটা লিখে দিলেই হবে। ওকে, তারপরে আমরা ব্র্যাকেটের মধ্যে এর অক্সিডেশন নাম্বার রোমান হরফে লিখব। আচ্ছা, পরের এক্সাম্পলটা দেখো, জাস্ট আমরা অন্যরকম এক্সাম্পল গুলো একবার করে দেখে নিলেই আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, নিয়মগুলো। সেই জন্য 4টে এক্সাম্পল আমি এখানে ডিফারেন্ট দিয়েছি। দেখো, এটার ক্ষেত্রে কি হচ্ছে, এই পার্টটা আগে, স্কোয়ার ব্র্যাকেটটা আগে, মানে এই টোটালটা হচ্ছে ক্যাটায়নিক পোর্শন, এইটা অ্যানায়নিক পোর্শন। তাহলে অ্যানায়নিক পোর্শন যখন লিখবো তখন কিন্তু ক্লোরাইড লিখবো। ক্যাটায়ন লেখার সময় নর্মাল পটাশিয়াম লিখেছি, অ্যানায়ন যেরকম আমরা নর্মালি লিখি ক্লোরাইড, সেই হিসেবে আমরা এই বাইরের পোর্শনটা Cl- হিসেবে ভেঙে যাবে। সুতরাং এটাকে আমরা নামকরণ লেখার সময় আমরা ক্যাটায়ন লেখার পর গ্যাপ দেব, দিয়ে ক্লোরাইড লিখব। তাহলে এখানে আমরা জারণ সংখ্যাটা ক্যালকুলেট করি। চলো x ধরে নাও, x প্লাস ক্লোরিনের জন্য -1, NH3 নিউট্রাল লিগ্যান্ড, তাহলে 4 × 0 প্লাস NO2 জন্য -1 প্লাস এটা একটা ক্লোরিন বাইরে, তার জন্য -1, টোটালটা একসাথে করছি 0। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, x - 1 - 2 = 0, x সমান কত হচ্ছে, +3 হয়ে যাচ্ছে। তাহলে +3 অক্সিডেশন স্টেটে কোবাল্ট রয়েছে। তাহলে চলো এবারে আমরা লিখে ফেলি। তাহলে x সমান এখানে +3 পেয়েছি আমরা, এবং এর নাম যখন লিখবো প্রথমে আমরা কি করব, লিগ্যান্ড লিখবো, লিগ্যান্ডের সংখ্যা। কিন্তু কোন লিগ্যান্ডকে আগে লিখবো? দেখো, ক্লোরিনের জন্য ক্লোরিডো, আচ্ছা অ্যামোনিয়ার জন্য অ্যামিন, আচ্ছা NO2 রয়েছে, মানে এটাকে নাইট্রো লেখা যায় বা নাইট্রিটো, নাইট্রিটো N। তো এবার বলো, অ্যালফাবেটিক্যাল অর্ডার যদি আমরা দেখি, এ আগে আসবে, তার মানে অ্যামিনকে আগে লিখবো। তাহলে লেখা যাক, চলো লেখা শুরু করি। তাহলে প্রথমে আমরা লিখবো, অ্যামিন রয়েছে 4টে, মানে টেট্রা অ্যামিন, টেট্রা অ্যামিন। তারপরে কাকে লিখবো, ক্লোরিডো লিখবো, কারণ সি রয়েছে, টেট্রা অ্যামিন ক্লোরিডো। তারপরে কাকে লিখবো, নাইট্রো বা নাইট্রিটো, নাইট্রিটো N, নাইট্রিটো N। তারপরে কি লিখবো, তারপরে আমরা এই যে সেন্ট্রাল মেটাল আয়নকে লিখবো, কোবাল্ট, কোবাল্ট। এবং এটা টোটালটা ক্যাটায়ন পার্টে রয়েছে, বুঝতেই পেরেছি। যদি ডিসোসিয়েট করো এটা প্লাস পাবে, এটা মাইনাস পাবে, এটা টোটালটা কমপ্লেক্সটা ক্যাটায়ন পার্টে। তো ক্যাটায়ন পার্ট লেখার সময় আমরা কেন্দ্রীয় ধাতুর নামের পরে কোনো এট পদাংশ যোগ করি না, তো সেই জন্য আমরা শুধুমাত্র কোবাল্ট লিখলাম, ঠিক আছে, কোবাল্ট। তারপরে
ব্র্যাকেটের মধ্যে অক্সিডেশন নাম্বার +3 পেয়েছি, রোমান হরফে 3 লিখবো, গ্যাপ দিয়ে আমরা অ্যানায়ন পার্টটা বোঝানোর জন্য লিখবো ক্লোরাইড। ক্লোরাইড বোঝা গেছে। টেট্রা অ্যামিন ক্লোরিডো নাইট্রিটো N কোবাল্ট 3 গ্যাপ দিয়ে ক্লোরাইড। পরেরটা দেখো দুটোই কমপ্লেক্স, মানে একটা কমপ্লেক্স পার্ট ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন, মানে দুটোই কমপ্লেক্স পার্ট রয়েছে, ক্যাটায়নিক অ্যানায়নিক কমপ্লেক্স, টোটালটা কিন্তু নিউট্রাল। তাহলে এক্ষেত্রে আমরা অক্সিডেশন নাম্বারটা একটু বুঝে শুনে ক্যালকুলেট করব। দেখো যদি আমি টোটালটা এটা এক্স আর এটা ওয়াই ধরি তাহলে কি হবে জিনিসটা, এক্স প্লাস 6 × 0 কারণ অ্যামোনিয়া নিউট্রাল লিগ্যান্ড, প্লাস ওয়াই প্লাস 6 × সায়ানাইডের জন্য -1, টোটালটা 0। তাহলে x প্লাস ওয়াই সমান আমরা 6 পাবো, মানে এর জারণ সংখ্যা আর এর জারণ সংখ্যার সমষ্টি হবে 6। এবার ব্যাপারটা বোঝো, ব্যাপারটা একটুখানি জিনিসটাকে বুঝে নাও। সেটা হচ্ছে আমি যদি বলি এখানে কোবাল্ট রয়েছে +3 অক্সিডেশন স্টেটে, কারণ অ্যামোনিয়া যদি নিউট্রাল লিগ্যান্ড হয় তাহলে টোটাল কমপ্লেক্সটা কত হবে, +3 হবে টোটাল। তার মানে এই প্রথমটা তো ক্যাটায়নিক কমপ্লেক্স হবে, পরেরটা তো অ্যানায়নিক কমপ্লেক্স হবে। তো তাহলে এইটা নিউট্রাল লিগ্যান্ড হলে এর যা জারণ সংখ্যা হবে টোটাল কমপ্লেক্সটাই সেটাই চার্জ হবে, তাহলে এটা ক্যাটায়নিক কমপ্লেক্স, এটা +3। তার মানে এই ওভারঅল এই কমপ্লেক্সটা পরেরটা অ্যানায়নিক, তার মানে এটা -3 হতে হবে। তাহলে এই টোটালটা যদি -3 হয় তার মানে ব্যাপারটা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটা 3+ আর এটা 3-, তবেই না টোটালটা নিউট্রাল। এইটা যদি আবার 3- হয় তাহলে এটা তুমি ওয়াই ধরো, +6 × -1 সমান -3, তাহলে y সমান হচ্ছে 6 - 3 দ্যাট ইজ +3। তার মানে ক্রোমিয়ামও এখানে +3 অক্সিডেশন স্টেটে রয়েছে এবং দুজনেই এখানে +3 x + y আমরা 6 পেয়েছিলাম। জিনিসগুলোকে একটু বুঝতে হবে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা এই দুটো কমপ্লেক্স পোরশনে যে কেন্দ্রীয় ধাতব আয়ন রয়েছে তাদের জারণ সংখ্যাটা আমরা বুঝতে পেরেছি। এক্ষেত্রেও +3, এক্ষেত্রেও +3 হচ্ছে। কেন এক্ষেত্রে এরকমটা হলো, কারণ এক্ষেত্রে ক্যাটায়নিক কমপ্লেক্সে নিউট্রাল লিগ্যান্ড আছে, তাই ক্যাটায়নিক কমপ্লেক্সে ক্যাটায়নের যে চার্জ থাকবে সেটাই হচ্ছে এই কেন্দ্রীয় ধাতব আয়নের জারণ সংখ্যা হবে, যেটা কোবাল্ট 3+ যদি হয় তবেই এইটা টোটালটা 3- হলে ক্রোমিয়ামও 3+ স্টেটে থাকবে। এবং এখান থেকে আমরা যদি নামটা লিখি, প্রথমে ক্যাটায়নিক কমপ্লেক্স তারপরে অ্যানায়নিক কমপ্লেক্স লিখবো, তাহলে এক্ষেত্রে আমরা লিখবো হেক্সা অ্যামিন, হেক্সা অ্যামিন কোবাল্ট, হেক্সা অ্যামিন কোবাল্ট 3। একইভাবে লিখছি গ্যাপ দিয়ে, অ্যানায়নিক পোরশন হেক্সা সায়ানিডো, সায়ানিডো। এইটা যেহেতু অ্যানায়নিক পোরশন তাই ক্রোমেট লিখতে হবে, ক্রোমেট লিখতে হবে, তারপরে 3। এইবারে নিয়মগুলো আশা করি আরো বেটার ক্লিয়ার হয়ে যাচ্ছে। কেন, কারণ এখানে আমরা এই পোরশনটা ক্যাটায়নিক পোরশন, তাই ক্যাটায়ন পোরশনে কমপ্লেক্স লেখার সময় শুধু কোবাল্ট লিখেছি, কিন্তু যখনই এই পোরশনটা লিখলাম তখন কিন্তু ক্রোমিয়াম লিখিনি, ক্রোমেট লিখেছি, এর পদাংশটা তখন যোগ করব। অ্যানায়নিক পোরশনে আমরা কমপ্লেক্সটা পাচ্ছি, অ্যানায়ন পোরশনে, ওকে। এবং অ্যাজ ইউজুয়াল নিয়ম অনুযায়ী ব্র্যাকেটের মধ্যে তাদের জারণ সংখ্যা রোমান হরফে মেনশন করা আছে। আচ্ছা, এইবার পরের এক্সাম্পলটা কিরকম দেওয়া হয়েছে, এই যে ইএন মানে কি, ইথিলিন ডাইঅ্যামিন, ইথিলিন ডাইঅ্যামিন বা ইথেন 1,2 ডাইঅ্যামিন, দুটোই নাম লেখা হয়ে থাকে এবং এই নামের মধ্যেই ডাই কথাটা আছে, আবার এই লিগ্যান্ড 3খানা আছে। তাহলে সুতরাং আমরা কি ব্যবহার করব, দেখো এই যে আমরা কি ব্যবহার করব, এখানে আমরা দেখিয়েছি যখন অলরেডি ডাই ট্রাই মেনশন থাকবে তখন এইগুলো ব্যবহার করব। তাহলে লিগ্যান্ড এখানে কতগুলো রয়েছে, লিগ্যান্ড 3টে রয়েছে, তাহলে তার জন্য আমরা ট্রিস কথাটা ব্যবহার করব। তাহলে চলো আমরা লিখে ফেলি নামটা তাহলে আমরা কি লিখবো, ট্রিস। এটা টোটালটা হচ্ছে ক্যাটায়নিক কমপ্লেক্স, তাহলে এটার জন্য আমরা লিখবো ট্রিস, ট্রিস ব্র্যাকেটের মধ্যে এই লিগ্যান্ডের নাম ইথিলিন ডাইঅ্যামিন বা ইথেন 1,2 ডাইঅ্যামিন আমরা লিখতে পারি, এটাও লিখতে পারি। চলো দুটো নামই জেনে রাখো, ইথেন 1,2 ডাইঅ্যামিনও লেখা যায়, ইথেন 1,2 ডাইঅ্যামিন। তার মানে এটা কি বোঝাচ্ছে, এইটা লিগ্যান্ডের নাম, ট্রিস মানে 3টে লিগ্যান্ড আছে, এই যে ইথিলিন ডাইঅ্যামিন হোল 3 রয়েছে, এটা বোঝানো হচ্ছে। তারপরে কোবাল্ট, কোবাল্ট
অক্সিডেশন নাম্বার কি হবে? যদি এটাকে ডিসোসিয়েট করেও দেখো তাহলে এটা 3+, এটা 3Cl- হবে, এবং ইথিলিন ডাইয়ামিন নিউট্রাল হওয়ার জন্য এই যে 3+ সেটাই এর জারণ সংখ্যা হবে। অর্থাৎ টোটালটা ক্যালকুলেট করলে x +3 × 0 +3 × -1 সমান টোটালটা 0 হবে, x সমান হচ্ছে +3 হবে। ওকে, কোবাল্ট 3। আচ্ছা, পুরোটা এখানে ধরবে না, সেই জন্য আমি নামটা এই জায়গাটা লিখছি, ট্রিস ইথেন 1,2-ডাইঅ্যামিন কোবাল্ট 3 গ্যাপ দিয়ে ক্লোরাইড। এক্ষেত্রে এই যে বাইরে Cl3 রয়েছে তার সংখ্যা মেনশন করার দরকার নেই, সে আয়ন হয়ে কি আয়ন দেবে? ক্লোরাইড আয়ন, ব্যাস সেই জন্য ক্লোরাইড লেখা। ওকে, ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? আচ্ছা বেশ, তাহলে এইভাবে তোমরা আরো এক্সাম্পল প্র্যাকটিস করলে নিয়মগুলো এমনি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো কোঅর্ডিনেশন যৌগের সমাবয়বতা নিয়ে এবার আমরা আলোচনা করব। আর একটা ইম্পর্টেন্ট পার্টে আমরা চলে এসেছি। সমাবয়বতা দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে গঠনগত সমাবয়বতা বা স্ট্রাকচারাল আইসোমারিজম, আর একটা হচ্ছে ত্রিমাত্রিক সমাবয়বতা। গঠনগত সমাবয়বতার আবার অনেকগুলো ভাগ রয়েছে, বন্ধন সমবয়বতা, স্ববর্গীয় সমবয়বতা, আয়ন আয়ন সমবয়বতা, হাইড্রেট সমবয়বতা। আর ত্রিমাত্রিক সমবয়বতার দুটো ভাগ, জ্যামিতিক বা সিস্ট্রান অর্থাৎ জিওমেট্রিক্যাল আইসোমারিজম, আর একটা হচ্ছে আলোকীয় বা অপটিক্যাল আইসোমারিজম। বোঝা গেল? এইবারে প্রত্যেকটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে বন্ধন সমবয়বতা বা লিঙ্কেজ আইসোমারিজম। নাম শুনে আমরা একটা ধারণা পাচ্ছি যে বন্ধন বা লিঙ্কেজে কোথাও একটা ডিফারেন্স হবে। আইসোমারিজম মানে কি? সমবয়বতা হচ্ছে যেখানে আণবিক সংকেত সেম থাকবে, কিন্তু সেখানে কোথাও একটা ডিফারেন্স তো হবেই। যেমন স্ট্রাকচারাল আইসোমারিজম মানে স্ট্রাকচারাল ফর্মুলা ডিফারেন্ট হয়ে যায়। তো এখানে আমরা বন্ধন সমবয়বতা যখন দেখছি, এক্সাম্পল দিলে জিনিসটা ক্লিয়ার হবে। কোবাল্ট NH3 ONO স্কোয়ার ব্র্যাকেটের বাইরে Cl2। আচ্ছা, কোবাল্ট NH3 NO2 স্কোয়ার ব্র্যাকেটের বাইরে হচ্ছে Cl2। লক্ষ্য করো সব একই রয়েছে, আণবিক সংকেত সেম, সব একই রয়েছে, শুধু এখানে ONO আছে, মানে এক্ষেত্রে দাতা পরমাণু হচ্ছে এক্ষেত্রে অক্সিজেন। অর্থাৎ আমরা যখন লিগ্যান্ডের নামটা লিখব তখন আমরা নাইট্রিটো ও লিখব, আর এটার ক্ষেত্রে NO2 করা আছে, মানে এখানে দাতা পরমাণুটা হচ্ছে নাইট্রোজেন। এবং এক্ষেত্রে যদি আমরা লিগ্যান্ডের নাম পুরো নাম লেখার সময় যখন লিখব নাইট্রিটো N লিখব। তার মানে এখানে লিঙ্কেজটা ডিফারেন্ট হচ্ছে, লিঙ্কটা ডিফারেন্ট হচ্ছে। এখানে অক্সিজেন ডোনেট করেছে, এখানে নাইট্রোজেন ডোনেট করেছে, বাকি কিন্তু সব সেম রয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট দেখবো আয়ন আয়ন সমবয়বতা বা আয়োনাইজেশন আইসোমারিজম। তার এক্সাম্পল দেখলে এটাও ক্লিয়ার হয়ে যাবে, মানে আয়োনাইজ হওয়ার পর ডিফারেন্ট আয়ন পাওয়া যাচ্ছে। যেমন কোবাল্ট NH3 SO4 স্কোয়ার ব্র্যাকেটের বাইরে ব্রোমিন, আর কোবাল্ট NH3 ব্রোমিন ভিতরে বাইরে SO4। তার মানে আমরা যদি এখানে আয়নগুলো কি উৎপন্ন হচ্ছে দেখি, দেখো এই স্কোয়ার ব্র্যাকেট টোটালটা ক্যাটায়ন তৈরি হবে, তাহলে কোবাল্ট NH3 SO4 এটা প্লাস হয়ে যাচ্ছে Br মাইনাস, স্কোয়ার ব্র্যাকেটের বাইরে যে রয়েছে সে তাহলে অ্যানায়ন দেবে, কারণ এটা অ্যানায়ন পার্টে রয়েছে, তাহলে ব্রোমাইড আয়ন এখানে তৈরি হবে। আর এক্ষেত্রে তাহলে এই পোর্শনটা অ্যানায়ন তৈরি করবে, তাহলে সালফেট আয়ন তৈরি হবে। তাহলে এখানে কোবাল্ট NH3 Br এটা ভেতরে টোটালটা 2+ SO4 2-। জিনিসগুলোকে লেখো নিজেরা, তবেই বুঝতে পারবে যে তোমরা কোথায় অসুবিধা হচ্ছে, কোথায় লিখতে পারছো না। যখনই এটা ডিসোসিয়েট হবে এই জায়গাটা সালফেট মানে SO4 2- অ্যানায়ন হিসেবে পাওয়া যাবে। তাহলে চার্জ ব্যালেন্স করতে গেলে টোটাল কমপ্লেক্সটার চার্জ কত হবে? ক্যাটায়ন পোর্শনে +2 হবে, সেই জন্য এখানে 2+, এখানে 2-
ওভারঅল তো এটা নিউট্রাল ছিল, কিন্তু এখানে যখন ব্রোমাইড তৈরি হয়েছে এখানে -1, তার মানে টোটাল ক্যাটায়ন পোর্শন +1 চার্জ থাকবে, ওভারঅল নিউট্রাল। সুতরাং সেম ছিল দুটো আণবিক সংকেত, সেম, যা এতে রয়েছে তা এতে রয়েছে, কিন্তু এক্ষেত্রে আমরা আয়োনাইজ করার পর ডিফারেন্ট আয়ন পাচ্ছি এবং এরা হচ্ছে আয়োনাইজেশন আইসোমার্স। এবং আমরা এদেরকে কি করে ডিফারেন্সিয়েট করব, ডিস্টিংগুইশ করব? আমরা যদি এক্ষেত্রে AgNO3 দ্রবণের সাথে বিক্রিয়া করি তাহলে Ag+Br- অর্থাৎ AgBr এর হলুদ অধক্ষেপ পাবো। পার্থক্য নিরূপণ করা যায় এইভাবে। আর এইটার ক্ষেত্রে যদি BaCl2 এর সাথে বিক্রিয়া করা হয় তাহলে কি হবে, Barium2+ আর সালফেট BaSO4 এর সাদা অধক্ষেপ পাওয়া যাবে, যেটার মাধ্যমে আমরা এই দুটো আইসোমারকে ডিস্টিংগুইশ করতে পারব। ভেরি ইজি। যেখানে ব্রোমাইড আয়ন, কেন এখানে AgBr এর হলুদ প্রেসিপিটেট পাবো, কারণ ব্রোমাইডটা এ বাইরে ছিল বলেই ব্রোমাইড আয়ন হিসেবে আমরা পেয়েছি। স্কোয়ার ব্র্যাকেটের বাইরের পোর্শনটাই ডিসোসিয়েট করে, একদম প্রথম আমরা এক্সাম্পল থেকে শুরু করেছি ডিফারেন্স দিয়ে। এখানে আমরা জটিল যৌগের ক্ষেত্রে এটাই দেখছি, স্কোয়ার ব্র্যাকেটের ভেতরের অংশটা অ্যাজ ইট ইজ রয়ে যাবে, সেটা কিন্তু কোনোভাবে বিয়োজিত হবে না। সেই জন্য এই পোর্শনটা বিয়োজিত হয়ে Br- আয়ন দিয়েছে, আর তাই আমরা AgBr এর প্রেসিপিটেট পেয়েছি। যখন বাইরে SO4 তখন সে সালফেট আয়ন দিচ্ছে, তাই আমরা বেরিয়াম সালফেটের হোয়াইট প্রেসিপিটেট পাবো। অ্যান্ড এইভাবে এদেরকে ডিস্টিংগুইশ করা যাবে। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো এইবার আমরা দেখব স্ববর্গীয় সমবয়বতা, কোঅর্ডিনেশন আইসোমারিজম। সুতরাং নাম থেকে এখানেও আমরা ধারণা পাচ্ছি, এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। কোবাল্ট NH3(6) অ্যান্ড এর সাথেই রয়েছে ক্রোমিয়াম CN(6), এটা IUPAC নামেতেও আমরা দেখেছি। দেখো দুটোই হচ্ছে কমপ্লেক্স পোর্শন রয়েছে, ক্যাটায়নিক কমপ্লেক্স, অ্যানায়নিক কমপ্লেক্স, টোটালটা নিউট্রাল। এবং এখানে শুধু লিগ্যান্ড গুলো যদি এখানে স্থান বিনিময় করে তাহলে আমরা কি পাবো, ধরো ক্রোমিয়াম NH3(6) আর হচ্ছে এদিকে কোবাল্ট CN(6), মানে জাস্ট দুটো এক্সচেঞ্জ করেছো লিগ্যান্ড, এখান থেকে এখান, আর ধাতব আয়নের সাথে ডিফারেন্ট লিগ্যান্ড হয়ে গেছে। এখানে যে লিগ্যান্ড ছিল তার সাথে দেখো এখন ক্রোমিয়াম রয়েছে, আর এখানে যে লিগ্যান্ড ছিল তার সাথে এখানে কোবাল্ট রয়েছে, মানে জাস্ট এক্সচেঞ্জ হয়েছে। কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে দুটো ডিফারেন্ট লিগ্যান্ড ছিল এবং ডিফারেন্ট সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়ন ছিল। এবং এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে জাস্ট এরা স্থান বিনিময় করার ফলে আমরা আইসোমার গুলো পাচ্ছি। তার মানে এখানেও আমরা দেখছি যে আণবিক সংকেত সেম থাকছে, কিন্তু আমরা এখানে কোঅর্ডিনেশন আইসোমার্স পেয়ে যাচ্ছি। এদেরকে বলা হয় স্ববর্গীয় সমাবয়ব। নেক্সট হচ্ছে হাইড্রেট আইসোমারিজম। হাইড্রেট কথাটা আছে মানে এখানে H2O অণুর ব্যাপার রয়েছে। তো হাইড্রেট আইসোমারিজম হচ্ছে যেখানে H2O অণু সেটা কমপ্লেক্সের মধ্যে রয়েছে বা বাইরে কেলাসিত অণুর সংখ্যা হিসেবে উপস্থিত রয়েছে। যেরকম এক্সাম্পল দেখো, ক্রোমিয়াম H2O(6) স্কোয়ার ব্র্যাকেটের বাইরে Cl3, তার মানে 6টা জলের অণু সে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কমপ্লেক্স পোর্শনে রয়েছে। আর ক্রোমিয়াম H2O(5) বাইরে হচ্ছে Cl2.H2, তার মানে দ্বিতীয় ক্ষেত্রেও দেখো টোটাল 6টা জলের অণুই রয়েছে, কিন্তু এটা হচ্ছে আলাদাভাবে কেলাসিত জলের অণুর সংখ্যা হিসেবে রয়েছে। কমপ্লেক্স পোর্শনের মধ্যে 5টা জলের অণু রয়েছে, বাকি কিন্তু সবই এক রয়েছে। এই দুটোর মধ্যে যদি দেখো তাহলে এরা হচ্ছে হাইড্রেট আইসোমার। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? তাহলে এই চারটে আমরা যে ভাগ দেখলাম, বন্ধন আইসোমারিজম মানে লিঙ্কেজ আইসোমারিজম, আয়নাইজেশন আইসোমারিজম, আর হচ্ছে কোঅর্ডিনেশন আইসোমারিজম, হাইড্রেট আইসোমারিজম, এগুলো হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজমের বিভিন্ন ভাগ। এক্সাম্পল দিয়ে মনে রাখবে। ওকে, আচ্ছা এবার আমরা কি দেখব, এবার আমরা দেখব ত্রিমাত্রিক সমবয়বতা, স্টিরিও আইসোমারিজম। দেখো এখানে দু ধরনের ত্রিমাত্রিক সমবয়বতা আমরা দেখব, একটা হচ্ছে জ্যামিতিক সমবয়বতা আর একটা হচ্ছে আলোকীয় সমবয়বতা। জ্যামিতিক সমবয়বতা বা জিওমেট্রিক্যাল আইসোমারিজম কোন ধরনের কমপ্লেক্স এগুলো দেখাবে সেটার চার্টটা একটু খেয়াল রাখতে হবে। প্রথমেই বলি কোঅর্ডিনেশন নাম্বার 4 অর্থাৎ স্কোয়ার প্ল্যানার, তার মধ্যে এই যে টাইপগুলো আমরা টাইপ দিয়ে এখানে সহজে মনে রাখতে পারবো। এবার কিছু এক্সাম্পল আমরা দেখে নেব। টাইপগুলো কারা কারা দেখাবে জিওমেট্রিক্যাল আইসোমারিজম। দেখো কোঅর্ডিনেশন নাম্বার 4 স্কোয়ার প্ল্যানার
স্কোয়ার প্ল্যানার, সেখানে আমরা MA2B2, MA2BC, MABCD, MAB2, তার মানে এগুলো কি বোঝাচ্ছে? এগুলো হচ্ছে M হচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটম বোঝাচ্ছে, আর AB এগুলো লিগ্যান্ড বোঝাচ্ছে। আর যখন AB হোল টু করা আছে তার মানে এটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড রয়েছে। যদি AA করা থাকে তার মানে সেটা প্রতিসম, আর যখন AB করা আছে তার মানে অপ্রতিসম। ওকে, আচ্ছা, বাইডেন্টেড লিগ্যান্ড হোল টু করা আছে তার মানে একটা লিগ্যান্ড, তার মানে একটা লিগ্যান্ড দুটো দাতা পরমাণু রয়েছে, তাহলে দুটো লিগ্যান্ড মানে চারটে অসমযোজী বন্ধন হবে, তাই কোঅর্ডিনেশন নাম্বার 4। কোঅর্ডিনেশন নাম্বার 6 যখন হবে অক্টাহেড্রাল, অক্টাহেড্রালের ক্ষেত্রে আমরা কারা কারা জিআই দেখাবে? MA4B2, MA3B3, MAA2B2। AA হচ্ছে প্রতিসম, প্রতিসম বাইডেন্টেড লিগ্যান্ড, প্রতিসম বাইডেন্টেড লিগ্যান্ড, বাইডেন্টেড লিগ্যান্ড। আচ্ছা, MAA2BC, এখানে দেখো এ দুটো বন্ড করবে, তাহলে 2, এখানে এখানে হচ্ছে দুটো বন্ড করবে, আর দুটোর আছে 2 2 4 5 6, কোঅর্ডিনেশন নাম্বার 6। এখানে MAA আর B2C2, তো এগুলো হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার 6 এর ক্ষেত্রে। তো টোটাল এইগুলো হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখাবে, এবং তার মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পল আমরা এখানে দেখে নেব। এটা হচ্ছে MA2B2 টাইপ, যেখানে এই হচ্ছে সেন্ট্রাল মেটাল, এবং A2B2 মানে সেম লিগ্যান্ড, A হচ্ছে দুটো রয়েছে, B দুটো রয়েছে, এবং সেম লিগ্যান্ড যখন একই দিকে রয়েছে তখন সেটা সিজ আইসোমার, যখন তারা অপোজিটে রয়েছে তখন সেটা ট্রান্স। এক্সাম্পল দেওয়া রয়েছে, যে কোনো দুটো সেম লিগ্যান্ডকে ধরে নাও, ক্লোরিন ধরে নিতে পারো এখানে, বা অ্যামোনিয়া দেখতে পারো, যেটাই হোক সেম যখন একই দিকে তখন সেটা সিজ, যখন তারা অপোজিটে তখন সেটা ট্রান্স। ওকে, এখানে দেখো এটা কি ধরনের রয়েছে, দেখো দুটো সেম রয়েছে, তাহলে এটা হচ্ছে MA2, বাকি দুটো ডিফারেন্ট, MA2BC। এই যে MA2BC টাইপ, এটা MA2BC টাইপে যারা সেম রয়েছে সেইটা দিয়ে দেখো, যারা সেম রয়েছে তারা যখন এরকম পাশাপাশি একই দিকে, সুতরাং এটা হচ্ছে সিজ আইসোমার, যখন এরা অপোজিটে রয়েছে তখন এটা হচ্ছে ট্রান্স আইসোমার। ওকে, বোঝা গেছে। পরের এক্সাম্পল হচ্ছে MABCD, চারটেই ডিফারেন্ট যখন রয়েছে 3 আইসোমার্স পাওয়া যাবে, 3খানা আইসোমার এখানে পাওয়া যাবে, সেইটা এখানে দেখানো রয়েছে 3টে আইসোমার এক্সাম্পল দিয়ে। কিভাবে পাবে? একটাকে ফিক্সড করে নাও, ধরো MABCD, তুমি এটাকে ফিক্সড করে নাও, এবার ABCDর জায়গায় এখানে 4টে লিগ্যান্ড দিয়েছে, একটা এক্সাম্পল রয়েছে, তো তোমরা টাইপগুলো দিয়ে নিজেরা লিখে লিখে প্র্যাকটিস করো। টাইপগুলো দিয়ে করলে এক্সাম্পল দিলে তোমরা ধরে নিতে পারবে ওটা কোন টাইপে পড়ছে, তো সেক্ষেত্রে জিআই শো করবে কিনা, আর করলে সেক্ষেত্রে কতগুলো আইসোমার পাওয়া যায়। ওকে, বোঝা গেছে। তো এইভাবে কিন্তু এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু মনে রাখতে পারবে এবং ভালোভাবে মনে থাকবে। দেখো, যখন 4টেই ডিফারেন্ট তখন একটাকে ফিক্সড করে বাকিগুলোকে চেঞ্জ করো, করলে আমরা 3খানা আইসোমার পাবো। এখানে এই প্রশ্নটা ভীষণ আসে যে MABCD টাইপে, এটা আসতেই পারে যে MABCD টাইপে কতগুলো আইসোমার পাওয়া যাবে, তো সেক্ষেত্রে কেন 3খানা পাওয়া যায়। ওকে, আচ্ছা, এখানে দেখো এবার আমরা কোঅর্ডিনেশন নাম্বার 6 এ চলে এসেছি। সেখানে এক্সাম্পল প্রথম ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে MA4B2, টোটাল 6খানা লিগ্যান্ড, মানে কোঅর্ডিনেশন নাম্বার এখানে কত? 6, এবং এক্ষেত্রে প্রত্যেকটা মনোডেন্টেড দিয়ে দেখানো হচ্ছে। এখানে এক্ষেত্রে এইটা হচ্ছে সিস সমবয়ব, যেটা কম নাম্বারে আছে, A4B2, B দুটো রয়েছে, যারা সংখ্যায় কম তাদেরকে দেখো তারা কোথায় রয়েছে, দুটো ক্লোরিন, তাহলে এরা যখন এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে তখন এটা সিজ আইসোমার, আর এরা যখন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে এলো তখন এটা হয়ে যাচ্ছে ট্রান্স আইসোমার। তার মানে MA4B2 আমরা B2টা দিয়ে দেখবো, যারা সংখ্যায় কম তারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন রয়েছে সেটা সিজ, অপোজিটে যখন রয়েছে 180 ডিগ্রিতে তখন সেটা ট্রান্স আইসোমার। ওকে, আচ্ছা, পরের টাইপটা দেখো, এটাও ইম্পর্টেন্ট, MA3B3 টাইপ। MA3B3 টাইপ যখন হচ্ছে, অ্যাকচুয়ালি এই যে কোঅর্ডিনেশন নাম্বার 6 অক্টাহেড্রাল জিওমেট্রিতে আমরা দেখছি, এটা একটা প্লেনে 4টে লিগ্যান্ড আছে, উপরের নিচে আরো দুটো লিগ্যান্ড রয়েছে। এখানে এই একই লিগ্যান্ড দেখো A দুটো লিগ্যান্ড একই প্লেনে আর একটা অন্য প্লেনে রয়েছে, এবং এর একটা ফেস তৈরি করছে, তো এটা হচ্ছে ফেসিয়াল আইসোমার। আর যখন আমরা দেখছি যে একই লিগ্যান্ড, তোমরা বিটাকে ধরো, এখানেও তোমরা বিটাকে দেখতে পারো, এই যে আমি বিটা দিয়েই দেখাচ্ছি,
এই যে বি, এই দুটো লিগ্যান্ড একটা প্লেনে, এটা ডিফারেন্ট প্লেনে রয়েছে। আর এখানে এই তিনটে বি দেখো এই একই প্লেনে রয়েছে, এই একই প্লেনে রয়েছে। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে মেরিডিওনাল আইসোমার। তাহলে একটা ফেসিয়াল আর একটা হচ্ছে মেরিডিওনাল। কোনটাই? MA3B3। ওকে, ক্লিয়ার হলো? আচ্ছা, এইবারে MAA2B2, এটা এখানে কি দেখছি আমরা? এখানে আমরা দেখছি বিটা ওখানে ক্যাপিটাল লিখেছি, তাই এখানেও ক্যাপিটাল করে দিলাম, অসুবিধা কিছু নেই, ক্যাপিটাল করে দিচ্ছি। যাই করি এটা জাস্ট বোঝানোর জন্য করা হয়েছে, সুতরাং কোনোটাতেই অসুবিধা কিছু নেই। দেখো এখানে কি দেখা যাচ্ছে, এটা কি আমি বললাম? প্রতিসম বাইডেন্টেড লিগ্যান্ড। অর্থাৎ এই যে প্রতিসম বাইডেন্টেড লিগ্যান্ড মানে একটা লিগ্যান্ড রয়েছে কিন্তু তার দুটো ডোনার সাইট, সেজন্য দুটো কোঅর্ডিনেট বন্ড ও তৈরি করতে পারছে। এবং এক্ষেত্রে এইটা হচ্ছে সিজ আইসোমার, এবং যে ক্ষেত্রে এই দুটো একদম বিপরীত দিকে রয়েছে এটা হয়ে যাচ্ছে ট্রান্স আইসোমার। এবং এই টাইপের এই যে সিজ আইসোমারটা রয়েছে তার ক্ষেত্রে আবার আলোকীয় সমবায়বতা দেখা যায়, যেটা আমরা পরের পেজে দেখব। এখানে রয়েছে কোঅর্ডিনেশন যৌগের আলোকীয় সমবায়বতা। এখানে টাইপগুলো আগে দেখে নাও। টাইপগুলোতে এগুলো প্রত্যেক ক্ষেত্রেই কোঅর্ডিনেশন নাম্বার 6 দেখানো হচ্ছে। তো এই টাইপগুলো যারা এই আলোকীয় সমবায়বতা দেখাবে, এবং তার মধ্যে আমরা কোনটা দেখছি? MAA2B2, এইটা যে এক্সাম্পলটা আগের পেজে আমরা AB দিয়ে দেখলাম, এই যে এই এক্সাম্পলটা সিস ট্রান্স MAA2B2। এই যে AA2 এর জায়গায় এখানে ইথিলিন ডাইঅ্যামিন বাইডেন্টেড লিগ্যান্ড হিসেবে রয়েছে, আর হচ্ছে Cl2 রয়েছে। তো এখানে এই সিস যে আইসোমারটা হচ্ছে সেটা হচ্ছে আলোকীয় সমবায়বতা দেখায়। এই যে নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ রিলেশনশিপ রয়েছে, এটা হচ্ছে একজোড়া এনানসিওমার যারা আলোক সক্রিয়। এবং ট্রান্স আইসোমারের ক্ষেত্রে এটা কিন্তু আলোক নিষ্ক্রিয়। ওকে, ক্লিয়ার? চলো, এটা আর একটা টাইপ MAA3 টাইপ। এই যে MAA3 টাইপ, এক্ষেত্রে এই দুটো হচ্ছে মিরর ইমেজ নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ রিলেশন রয়েছে, এবং এরা হচ্ছে একজোড়া এনানসিওমার। তো এইভাবে আমরা টাইপগুলো দেখে রাখবো, এবং টাইপ দেখে রাখলে আমাদের সেখান থেকে এক্সাম্পল করতে সুবিধা হবে। একটা এক্সাম্পল দিয়ে যদি জিজ্ঞাসা করে যে এখানে কি কি আইসোমার পাওয়া যাবে, কি ধরনের আইসোমারিজম দেখাবে, তো সেক্ষেত্রে এই জিওমেট্রিক্যাল আর অপটিক্যালের ক্ষেত্রে টাইপগুলো দেখে তোমরা প্র্যাকটিস করবে। ওকে, চলো নেক্সট আমরা চলে এসেছি আরো একটা পোর্শন এই চ্যাপ্টারের, যেটা হচ্ছে যোজ্যতা বন্ধন তত্ত্ব, ভ্যালেন্স বন্ড থিওরি। এবং ভ্যালেন্স বন্ড থিওরি এখানে আমরা কি দেখছি? আমরা প্রথমেই দেখেছি যে লিগ্যান্ড সে ইলেকট্রন পেয়ার ডোনেট করছে সেন্ট্রাল মেটাল অ্যাটম বা আয়নকে, এবং তার ফলে কি হচ্ছে? কোঅর্ডিনেট বন্ড তৈরি হচ্ছে। এই যে লিগ্যান্ড ইলেকট্রন পেয়ার ডোনেট করছে এবং অসমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট বন্ড তৈরি হচ্ছে। এবং এখানে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আমাদের মানে জেনে রাখতে হবে সেগুলো একবার এক ঝলকে দেখা যাক। দেখো এখানে কোঅর্ডিনেশন নাম্বার, হাইব্রিডাইজেশন এবং তাদের জ্যামিতিক আকৃতি কি হবে সেগুলো আমরা এই চার্টের মাধ্যমে দেখব। কোঅর্ডিনেশন নাম্বার যখন 4, তখন 4 হলে হাইব্রিডাইজেশন sp3ও হতে পারে, আবার dsp2 হাইব্রিডাইজেশনও হতে পারে। যদি sp3 হয় তাহলে টেট্রাহেড্রাল হবে, আর যদি dsp2 হয় তাহলে স্কোয়ার প্ল্যানার হবে। ভেরি ইম্পর্টেন্ট, এই এক্সাম্পল গুলো কিন্তু দেখে রাখতে হবে, চিন্তা করার কিছু নেই, একটা দুটো এক্সাম্পল আমরা প্র্যাকটিস করব আজকের ক্লাসে। তো NiCl4 2- আর NiCN4 2- দেখে মনে হচ্ছে একই তো সব, শুধু লিগ্যান্ড ডিফারেন্ট রয়েছে, বাকি সব এক, নিকেলের অক্সিডেশন স্টেটও এক বেরোবে, কিন্তু না, এক্ষেত্রে লিগ্যান্ড ডিফারেন্ট, এবং সেই জন্য এক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে হাইব্রিডাইজেশন ডিফারেন্ট হবে। হাইব্রিডাইজেশন ডিফারেন্ট হওয়ার সাথে সাথে এদের কিন্তু জ্যামিতিক গঠনাকৃতিও ডিফারেন্ট হচ্ছে। ওকে, আচ্ছা, কোঅর্ডিনেশন নাম্বার 5 যখন হচ্ছে তখন হাইব্রিডাইজেশন কি পসিবল? sp3d। আমরা এই সংখ্যা থেকে হাইব্রিডাইজেশনটা বুঝতে পারবো, বা হাইব্রিডাইজেশন থেকেও আমরা সংখ্যা বুঝতে পারবো। দেখো একটা s 3টে p নিয়ে আমরা হাইব্রিডাইজড অরবিটাল পাচ্ছি sp3, তার মানে এখানে কোঅর্ডিনেশন নাম্বার 4। এখানে 5 sp3d ট্রাইগোনাল বাইপিরামিডাল, এক্সাম্পল হচ্ছে FeCO5। যখন 6 কোঅর্ডিনেশন নাম্বার তখন sp3d2 হতে পারে, আবার d2 sp3 হতে পারে। sp3d2 যখন হচ্ছে তখন এটা হচ্ছে আউটার অরবিটাল কমপ্লেক্স, আর যখন d2 sp3 মানে
ওটা ইনার ডি অরবিটাল ব্যবহার করছে, তখন এটা ইনার অরবিটাল কমপ্লেক্স হচ্ছে। ব্যাপারটা কি, অক্টাহেড্রাল কমপ্লেক্স, এটা অক্টাহেড্রাল লিখলাম। ধরো 3D 4s 4p আর 4d, যখন আমরা দেখছি যে এই ইনার ডি অরবিটালটা হাইব্রিডাইজেশনে ব্যবহার হচ্ছে, মানে এই ডি এস আর 3টে পি অরবিটাল, তাহলে এখানে ডি এর 2টো, এস এর একটা, 3টে পি, তাহলে D2sp3 হাইব্রিডাইজেশন পাবো। এবং এক্ষেত্রে আমরা ইনার অরবিটাল কমপ্লেক্স পাবো, ইনার অরবিটাল কমপ্লেক্স পাবো। দুটোই অক্টাহেড্রাল, কিন্তু এক্ষেত্রে এক্সাম্পল দেখো Fe(F6)3-, যেটা হচ্ছে আউটার অরবিটাল কমপ্লেক্স পাওয়া যাবে। সুতরাং তার ক্ষেত্রে এই আউটার ডি অরবিটাল এইটা ব্যবহার হচ্ছে, হাইব্রিডাইজেশন কি হচ্ছে sp3d2, তাহলে এক্ষেত্রে আউটার অরবিটাল কমপ্লেক্স পাওয়া যাচ্ছে, আউটার অরবিটাল কমপ্লেক্স পাওয়া যাচ্ছে। এক্সাম্পল দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যখন আমরা এই sp3d2 লিখছি, ডিটা পরে লিখছি, তার মানে আউটার ডি অরবিটাল ব্যবহার করা হয়েছে, তাই আউটার অরবিটাল কমপ্লেক্স পাওয়া গেছে। এক্সাম্পল Fe(F6)3-, যখন আমরা D2sp3 আগে ডি লিখছি, তার মানে ইনার ডি অরবিটাল আছে ওখানে হাইব্রিডাইজেশনে, সুতরাং সেক্ষেত্রে ইনার অরবিটাল কমপ্লেক্স অক্টাহেড্রালের ক্ষেত্রেই FeCN6 এর ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। সুতরাং কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে আমরা sp3 পেতে পারি, dsp2 পেতে পারি, সেই অনুযায়ী তার জিওমেট্রি ডিফারেন্ট হবে। আবার 6 হলেও দুটোই অক্টাহেড্রাল, কিন্তু ইনার অরবিটাল কমপ্লেক্স আউটার অরবিটাল কমপ্লেক্স হতে পারে। এখন এইখানেই হলো গন্ডগোল, যেটা হচ্ছে এই যে ব্যাপার যে কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে কোনো ক্ষেত্রে স্কোয়ার প্ল্যানার, কোনো ক্ষেত্রে টেট্রাহেড্রাল, যেটার ব্যাখ্যা কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরির মাধ্যমে করা যাচ্ছে না। আবার ধরো কোনো ক্ষেত্রে আমরা দেখছি যে ইনার অরবিটাল কমপ্লেক্স, আবার কোনো ক্ষেত্রে অক্টাহেড্রালে আউটার অরবিটাল কমপ্লেক্স, অর্থাৎ এখানে লিগ্যান্ড ডিফারেন্ট হচ্ছে। লিগ্যান্ডের মধ্যে কোনোটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, কোনোটা উইক ফিল্ড লিগ্যান্ড, সেটারও কিন্তু ব্যাখ্যা এই ভ্যালেন্স বন্ড থিওরির মাধ্যমে দেওয়া যায় না। এমনকি এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডে যে কালার দেখা যায়, সেই কালারের ব্যাখ্যাও কিন্তু এই থিওরি দিতে পারে না। সুতরাং এই ভ্যালেন্স বন্ড থিওরির কিন্তু অনেক লিমিটেশন রয়েছে। সেই লিমিটেশন, সেই যে ব্যাখ্যাগুলো, সেগুলোকে ক্লারিফাই করতে আরো একটা থিওরি চলে এসেছে, সেটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি। তো এই সমস্ত কিছু মিলিয়ে কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা আমরা যেটা দেখে রাখবো, সেটা হচ্ছে লিগ্যান্ড। লিগ্যান্ডের ক্ষেত্রে লিগ্যান্ড দু ধরনের আমরা দেখবো, একটা হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আর একটা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের এক্সাম্পল দেখো, যেমন CO, CN- ইত্যাদি। উইক ফিল্ড লিগ্যান্ড যেমন F-, Cl-, I- ইত্যাদি। এখন এই স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ডের একটা পুরো সিরিজ আছে, যেটা হচ্ছে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। বোঝা গেছে? তো সেই সিরিজ থেকে আমরা বুঝতে পারবো কোন লিগ্যান্ড স্ট্রং ফিল্ড, কোনটা উইক ফিল্ড, তার পুরো অর্ডারটা ওখানে দেওয়া রয়েছে। এবারে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যারা রয়েছে, তারা কি করছে, তারা ইলেকট্রনের পেয়ারিং করতে পারে। সুতরাং ইলেকট্রন পেয়ারিং স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের প্রেজেন্সে ঘটে, এবং তার ফলে ইলেকট্রন পেয়ারিং হয়ে গেলে ইনার অরবিটাল মানে ইনার ডি অরবিটাল ব্যবহার হয়, এবং এক্ষেত্রে আমরা ইনার অরবিটাল কমপ্লেক্স পেয়ে যাব, যেরকম আমরা অক্টাহেড্রালের ক্ষেত্রে এক্সাম্পল দিয়ে দেখালাম। এবং স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে আমরা লো স্পিন কমপ্লেক্স পাবো, ওকে। আর উইক ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে ইলেকট্রনের পেয়ারিং হয় না, এবং তার জন্য আমরা দেখলাম অক্টাহেড্রালের ক্ষেত্রে যে আউটার ডি অরবিটালটা ব্যবহার করা হচ্ছে, তো সেই জন্য আমরা আউটার অরবিটাল কমপ্লেক্স পাচ্ছি। এবং এক্ষেত্রে আমরা উইক ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে হাই স্পিন কমপ্লেক্স পাবো। আর একটা ইম্পর্টেন্ট জায়গা থেকে এখানে প্রশ্ন আসে, যেটা হচ্ছে যে ম্যাগনেটিক মোমেন্ট কি করে ক্যালকুলেট করা হয়। দেখো, ম্যাগনেটিক মোমেন্ট মিউ সমান হচ্ছে √n × n+2 বোর ম্যাগনেটন। n হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস, অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কতগুলো সেটা দেখতে হবে। যদি আনপেয়ার্ড ইলেকট্রন উপস্থিত থাকে, যদি থাকে, এইখানে আমি লিখে দিই ইম্পর্টেন্ট জিনিস, অনেক ইম্পর্টেন্ট জিনিস এখানে আমি অ্যাজ এ হোল লিখছি, ঠিক আছে, যেগুলো আমাদের একটু মাথার মধ্যে রাখতে হবে। আনপেয়ার্ড ইলেকট্রন যদি থাকে, সেক্ষেত্রে সে প্যারাম্যাগনেটিক হবে।
প্যারাম্যাগনেটিক হবে। আর আনপেয়ার্ড ইলেকট্রন সংখ্যা এই n = 0 যদি হয়ে যায় তাহলে আমরা কি দেখব, সেটা হয়ে গেল ডায়াম্যাগনেটিক, সেটা হয়ে গেল ডায়াম্যাগনেটিক। এই দুটো জিনিস একটুখানি দেখে রাখতে হবে। বোঝা গেছে? আনপেয়ার্ড ইলেকট্রন সংখ্যা n, সেটা যদি থাকে, তার উপস্থিতি থাকলে সেটা প্যারাম্যাগনেটিক, n 0 মানে আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তাহলে সেটা ডায়াম্যাগনেটিক হবে। এবং এই হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি, যেখানে আমরা কি দেখছি যে যখনই সেন্ট্রাল মেটাল আয়ন রয়েছে এবং সেখানে লিগ্যান্ড অ্যাপ্রোচ করছে, তখন সেন্ট্রাল মেটাল আয়নের এই যে ডিজেনারেট ডি অরবিটাল, কারণ এই যে ডি অরবিটাল রয়েছে, 5টা ডি অরবিটাল, ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, তারা হচ্ছে ডিজেনারেট বলা হচ্ছে, মানে তাদের এনার্জি ডিজেনারেট এবং ডিজেনারেট মানে এনার্জি সেম। এবং লিগ্যান্ড অ্যাপ্রোচ করলে কি হচ্ছে, এই ডি অরবিটালের এনার্জি মানে এরা স্প্লিট করে যাচ্ছে, ডি অরবিটালের স্প্লিটিং হচ্ছে, যেটাকে বলা হয় স্প্লিটিং অফ ডি অরবিটাল। এবং এই যে স্প্লিটিংটা এখানে দেখানো হচ্ছে, দেখো 5টা ডি অরবিটাল স্প্লিট করে গেছে। এক্ষেত্রে আমরা অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে এটা দেখছি। অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে যখনই আমরা দেখছি স্প্লিটিংটা হচ্ছে, তখন উপরে কারা যাচ্ছে, উপরে যাচ্ছে ইজি অরবিটাল। কারণ এই যে ডি অরবিটাল গুলো, সেগুলো যদি আমরা পুরো ডি অরবিটালের গঠন দেখি, 3খানা ডি অরবিটাল, যেগুলো আমি জাস্ট রাফলি তোমাদের দেখানোর জন্য আঁকছি, যেখানে 3খানা ডি অরবিটাল হচ্ছে ইন বিটুইন দ্য অ্যাক্সিস, ডি এক্স ওয়াই, ডি এক্স জেড আর হচ্ছে ডি ওয়াই জেড। আমরা অ্যাক্সিস গুলো দেখালে এইভাবে আমরা ইন বিটুইন দ্য অ্যাক্সিস পাবো। আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সেটা হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস। এক্স ওয়াই অ্যাক্সিস দেখালে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অ্যালং দ্য অ্যাক্সিস। আর জেড অ্যাক্সিস বরাবর আমরা কি পাচ্ছি, এই একটা লোব থাকবে, এটা হচ্ছে ডি জেড স্কোয়ার। অ্যাক্সিস দেখায়নি, জাস্ট বোঝানোর জন্য বলছি। 5টা ডি অরবিটাল, সেখানে 3টে হচ্ছে ইন বিটুইন দ্য অ্যাক্সিস, 3টে হচ্ছে ইন বিটুইন দ্য অ্যাক্সিস, এই যে অ্যাক্সিসের মধ্যে ইন বিটুইন দ্য অ্যাক্সিস এই 3টে, যেটা হচ্ছে ডি এক্স ওয়াই, ডি এক্স জেড আর একটা হচ্ছে ডি ওয়াই জেড। ঠিক আছে, অ্যাক্সিস গুলো দিলে আমরা ডিফারেন্ট করে জিনিসগুলোকে সুন্দর করে গুছিয়ে লিখতে পারবো। এবার বাকি দুটো যেগুলো অ্যালং দ্য অ্যাক্সিস, এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর একটা ডি জেড স্কোয়ার, যখনই অক্টাহেড্রাল ফিল্ডের ক্ষেত্রে লিগ্যান্ড আসছে, তারা অ্যাক্সিস বরাবর আসছে, অ্যাপ্রোচ করছে, এবং তার জন্য এই অ্যালং দ্য অ্যাক্সিস যে দুটো অরবিটাল ছিল তাদের এনার্জিটা বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য তাদের এনার্জি হাই হচ্ছে, এবং বাকি 3টে যে অরবিটাল রয়েছে সেই ডি এক্স ওয়াই, এক্স জেড আর ওয়াই জেড, তাদের এনার্জি নিচে থাকছে। সুতরাং এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে এক্ষেত্রে অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে ডি অরবিটালের স্প্লিটিং এর ফলে এই উপরে যাচ্ছে ইজি অরবিটাল, যেখানে কি রয়েছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর হচ্ছে ডি জেড স্কোয়ার, আর নিচে থাকছে টি2জি অরবিটাল। টি2জি অরবিটালে কে কে রয়েছে, ডি এক্স ওয়াই, ডি এক্স জেড আর ডি ওয়াই জেড। এবং এই যে মাঝখানে যেটা রয়েছে, এটাকে বলা হচ্ছে ব্যারি সেন্টার। ঠিক আছে, এই এনার্জি লেভেল যেটা ব্যারি সেন্টারের সাপেক্ষে এই উপরে হায়ার এনার্জিতে প্লাস 0.6 ডেল্টা ও ফর অক্টাহেড্রাল, আর এই নিচের যেটা এনার্জি কমছে সেটা হচ্ছে মাইনাস 0.4 ডেল্টা ও, এবং ডেল্টা ও সমান হচ্ছে 10 ডিকিউ। সেই জন্য ডিকিউতে যখন লেখা হচ্ছে, এটা সমান 6 ডিকিউ, এটা সমান 4 ডিকিউ, টোটালটা হচ্ছে ডেল্টা ও সমান 10 ডিকিউ। এই পুরো যে এনার্জি ডিফারেন্সটা যেটা বোঝানো হচ্ছে, এবং এইটা হচ্ছে অক্টাহেড্রাল ক্রিস্টাল ফিল্ডের প্রভাবে ডি অরবিটাল গুলোর স্প্লিটিং, এবং এখান থেকেই সিএফএসসি ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি ক্যালকুলেট করা যায়। চলো, এখানে অক্টাহেড্রালের ক্ষেত্রে সিএফএসসি কি করে ক্যালকুলেট করা হয় সেটা এখানে দেখানো হচ্ছে। D1 থেকে D10 পর্যন্ত ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমগুলির ক্ষেত্রে সিএফএসসি ক্যালকুলেশন। দেখো, যখনই আমরা এখানে এনার্জি ধরো D1, তার মানে এখানে একটা ইলেকট্রন থাকবে, এখানে একটা ইলেকট্রন থাকবে, তাহলে আমরা কি করে ক্যালকুলেট করব, নাম্বার অফ ইলেকট্রন একটা, তাহলে এটা হচ্ছে টি2জি তে রয়েছে, তাহলে টি2জির জন্য 1 ইন্টু মাইনাস 0.4 ডেল্টা ও, আর কোনো ইলেকট্রন নেই, তাহলে এটাই হচ্ছে সিএফএসসি পাবো। এই যে
সিএফএসসি পাবো, -0.4 ডেল্টা ও। তো এইভাবেই কিন্তু পুরোটা ক্যালকুলেট করতে হবে। যখন D1 হয়েছে তখন তার মানে T2G1 EG0, এই যে শুধু T2G1 রয়েছে। এবার যখন এই D2 হচ্ছে তখন T2G তে দুটো থাকবে, এই যে জিনিসটা এইটা হচ্ছে। তো যখন D2 হচ্ছে তখন এখানে দুটো ভর্তি করো, তাহলে সেই অনুযায়ী ক্যালকুলেট করো। তাহলে 2 × -0.4 ডেল্টা ও, তাহলে -0.8 ডেল্টা ও। যখন আমরা 3 দেখছি, 3টে ইলেকট্রন, তখন 3 × এটা, এবং এই 3 পর্যন্ত সেম রয়েছে। দেখো স্ট্রং ফিল্ড যখন রয়েছে তখন যা রয়েছে কনফিগারেশন T2G1 EG0, T2G2 EG0, T2G3 EG0। উইক ফিল্ড লিগ্যান্ড, এটা স্ট্রং উইক ফিল্ডের জন্য, এটা স্ট্রং ফিল্ডের জন্য। স্ট্রং ফিল্ড থাকলে আমরা কি বলেছি, পেয়ারিং হবে, কিন্তু উইক ফিল্ডের প্রেজেন্সে আমরা কি দেখবো, পেয়ারিং হচ্ছে না। তো 3টে পর্যন্ত ইলেকট্রন মানে এক্ষেত্রে ওই একই জিনিস হবে। অক্টাহেড্রালের মধ্যে আমরা দেখছি D1, D2, D3, 3টে পর্যন্ত কিন্তু এই একই আমরা সিএফএসসি ভ্যালু পাবো। কেন? কারণ এখানে 3টে পর্যন্ত মানে সবাই T2G তে যাচ্ছি, তাই এখানে T2G3 আর EG0 পাবো। কিন্তু যখন এই D4 হয়ে গেল তখন নেক্সট 4 নম্বর ইলেকট্রন যখনই স্ট্রং ফিল্ড আছে তখন পেয়ারিং হয়ে গেল, কিন্তু যখনই উইক ফিল্ড আছে তখন সে কিন্তু ইজিতে চলে গেল। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। যখন স্ট্রং ফিল্ড রয়েছে তখন আমরা কি করে ক্যালকুলেট করব, D4 এর ক্ষেত্রে T2G4 EG0, তার মানে 4টেই T2G তে। তাহলে T2G এর জন্য আমরা কি দেখেছি, 4 × -0.4 ডেল্টা ও। তাহলে এই ভ্যালুটা আমরা পাবো। ক্যালকুলেশন তো ইজি, নিজেরা করতে পারবে, কিন্তু জিনিসটা হচ্ছে কি করে সেটা বুঝে নাও। স্ট্রং ফিল্ড হলে আমরা T2G তে ততক্ষণ ভর্তি করব যতক্ষণ পেয়ারিং হবে। T2G4, T2G5 হলে আবার একটা ইলেকট্রন পেয়ারিং করবে, আবার T2G6 হলে আবার ইলেকট্রন পেয়ারিং করবে, এবং T2G7 যখন আসবে তখন 7 নম্বর ইলেকট্রন যাবে এই ইজিতে। তারপরে যখন 8 হবে তখন আরো একটা ভর্তি হবে, আবার যখন 9 হবে তখন এখানে ভর্তি হবে, পেয়ারিং হবে 10, পেয়ারিং হলো, সব ভর্তি হয়ে গেল। এবং অ্যাজ ইউজুয়াল সব এইগুলো ক্যালকুলেট করা যাবে। তার মানে যখনই T2G আমরা 7 পাচ্ছি, T2G6 EG1, EG1 এ তখন একটা ইলেকট্রন ইজিতে গেছে, সেক্ষেত্রে 6টা রয়েছে T2G তে, T2G6 EG1, তার মানে 6 ইন্টু হচ্ছে T2G এর জন্য -0.4 ডেল্টা ও, আর ইজিতে একটা, তাহলে 1 × 0.6 ডেল্টা ও। তাহলে টোটাল এতটা আমরা পাচ্ছি সিএফএসসি ভ্যালু। কিন্তু এখানে যখনই আমরা 4টে ইলেকট্রন দেখছি তখনই সেটা আর পেয়ারিং হলো না, কারণ ইন প্রেজেন্স অফ উইক ফিল্ড লিগ্যান্ড আমরা কি দেখবো, যে সে উপরে ইজিতে চলে গেছে, হাই স্পিন কমপ্লেক্স হচ্ছে। তো তার জন্য ক্যালকুলেশন এখান থেকেই আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, T2G3 EG1। সুতরাং ইজির ক্ষেত্রে যে এনার্জি ডিফারেন্স আমরা পেয়েছি সেই 0.6 ডেল্টা ও বসিয়ে আমরা ক্যালকুলেশনটা করছি। বোঝা গেছে, জিনিসটা বোঝা গেছে? তো এইভাবে পুরোটা আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে ব্যাপারটা আমি এটাই বোঝাতে চাইছি, ক্যালকুলেশন গুলো ভেরি ইজি, শুধু তোমাকে দেখতে হবে স্ট্রং ফিল্ড আছে না উইক ফিল্ড লিগ্যান্ড আছে। যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকে তাহলে পেয়ারিং হবে, যদি উইক ফিল্ড লিগ্যান্ড থাকে তাহলে কিন্তু পেয়ারিং হবে না। সেই অনুযায়ী আমরা সিএফএসসি ভ্যালু ক্যালকুলেট করতে পারবো, এবং খুব ইজি দুটো এক্সাম্পল আমরা এখানে দেখে নেবো। চলো, খুব ইজি দুটো এক্সাম্পল আমরা এখানে দেখে আজকের ক্লাস কমপ্লিট করব। FeF6 3-, আর একটা হচ্ছে FeCN6 3-, এবং এটার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে এটার ক্ষেত্রে F6 3-, তার মানে x যদি ধরো x + 6 × -1 = -3, তাহলে x সমান আমরা পাবো +3, আয়রন +3 অক্সিডেশন স্টেটে রয়েছে। Fe3+ মানে এখানে 3d5 সিস্টেম, আয়রনের ক্ষেত্রে 26 হচ্ছে অ্যাটমিক নাম্বার, তাহলে আর্গন, আয়রনের কি হয় বলো, আর্গন 3d6 4s2, মানে 4s2 3d তারপর 6, এইভাবে আমরা লিখতে পারি, বা 3dটা অনেকে পরেও লেখে, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি 4s এ আগে ইলেকট্রন ভর্তি হবে, তারপরে 3d তে ইলেকট্রন আসে, তাই তো? তো তাহলে যখন Fe3+ হচ্ছে তখন এখান থেকে দুটো আর d থেকে একটা, 3টে ইলেকট্রন গেছে, তার মানে 3d5 হবে। এবং এক্ষেত্রেও আমরা যদি দেখি তাহলে x + 6 × সায়ানাইড লিগ্যান্ড রয়েছে সমান -3, তাহলে x সমান পেয়ে যাবে +3, এক্ষেত্রেও +3, তার মানে এখানেও Fe3+ অক্সিডেশন স্টেটে রয়েছে, দ্যাট ইজ 3d5 সিস্টেম। এখন তাহলে ডিফারেন্স কি হচ্ছে, এখানে F- হচ্ছে একটা উইক ফিল্ড লিগ্যান্ড, আর এখানে রয়েছে CN-, যেটা হচ্ছে একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি কোঅর্ডিনেশন নাম্বার কত, 6, তার মানে কোঅর্ডিনেশন নাম্বার যখন 6, এবং এখানে আমরা অক্টাহেড্রাল কমপ্লেক্স পাবো। কিন্তু যখন উইক ফিল্ড লিগ্যান্ড রয়েছে তখন আমরা দেখব যে এ কিন্তু ইলেকট্রনের পেয়ারিং করবে না, ইলেকট্রনের পেয়ারিং ঘটবে না। কিন্তু যখন স্ট্রং ফিল্ড লিগ্যান্ড রয়েছে
তখন তার প্রেজেন্সে কিন্তু ইলেকট্রনের পেয়ারিং হবে। তাহলে ইলেকট্রনের পেয়ারিং যদি হয়ে যায় তখন আমরা কি দেখবো, দেখো এই হচ্ছে 3d 4s 4p, আচ্ছা আর এই হচ্ছে 4d, এই হচ্ছে 4d। এবারে ইলেকট্রনের পেয়ারিং কি করে হচ্ছে সেটা দেখো, 3d 4s 4p 4d, এটা উইক ফিল্ড লিগ্যান্ডের প্রেজেন্সে পেয়ারিং হবে না। তাহলে 3d তে 5টা ইলেকট্রন ভরে দাও, 1 2 3 4 5, কোনো পেয়ারিং হবে না। তাহলে 6খানা লিগ্যান্ড কোথায় আসবে, 4s এ আসবে, 4p তে আসবে আর 4d, এই দুটো অরবিটাল। সুতরাং 1 2 3 4 5 6, f মাইনাস f মাইনাস f মাইনাস f মাইনাস f মাইনাস f মাইনাস, তাহলে টোটাল আমরা এখানে 6খানা f মাইনাস দেখতে পাচ্ছি। তাহলে হাইব্রিডাইজেশন কি হলো, একটা s 3টে p আর দুটো d, sp3d2 হাইব্রিডাইজেশন, এবং আউটার d অরবিটাল ব্যবহার হয়েছে। সুতরাং এটা আউটার অরবিটাল কমপ্লেক্স পাওয়া যাচ্ছে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কতগুলো পাচ্ছি, 5। তার মানে আনপেয়ার্ড ইলেকট্রন আছে মানেই এটা কি হবে, প্যারাম্যাগনেটিক হবে, প্যারাম্যাগনেটিক হবে। এটা অক্টাহেড্রাল কমপ্লেক্স আমরা দেখছি, সেখানে আউটার অরবিটাল কমপ্লেক্স পাচ্ছি, sp3d2 হাইব্রিডাইজেশন, প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার দেখাবে, মিউ সমান √n হচ্ছে 5 × 5 + 2 মানে √35 বোর ম্যাগনেটন। এবারে এইটার ক্ষেত্রে যখন আমরা দেখব তখন আমরা কি পাবো, দেখো এটার ক্ষেত্রে এই হচ্ছে 3d 4s আর এই হচ্ছে 4p 4s 4p। তাহলে 3d তে 5টা ইলেকট্রন ভর্তি করলাম, কিন্তু যেহেতু এখানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড রয়েছে তাই সেই ইলেকট্রনের পেয়ারিং করে দেবে। তার মানে এই ইলেকট্রন এখানে চলে এসে পেয়ারিং হবে, এ এখানে চলে এসে পেয়ারিং হবে, এ একা থাকবে। তার মানে দুটো d অরবিটাল কিন্তু খালি হয়ে যাবে। তার মানে পেয়ারিং হওয়ার পরে কি হলো, 5টা ইলেকট্রন পেয়ারিং হওয়ার পরে এই দেখো 5টা ইলেকট্রন এইভাবে অ্যাকোমোডেট করছে, এই একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকছে, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 1। আনপেয়ার্ড ইলেকট্রন কিন্তু উপস্থিত থাকছে তাই এটা প্যারাম্যাগনেটিক হবে। আনপেয়ার্ড ইলেকট্রন থাকা মানে সেটা প্যারাম্যাগনেটিক হবে। এবং বাকি যে খালি হলো তার মানে ইনার d অরবিটাল, এখানে সায়ানাইড লিগ্যান্ড হিসেবে ইলেকট্রন পেয়ার ডোনেট করবে, এবং বাকি একটা 4s আর বাকি 3টে লিগ্যান্ড 4p তে আসবে। তাহলে টোটাল আমরা 6টা লিগ্যান্ডের খালি জায়গা পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা হাইব্রিডাইজেশন কি পাচ্ছি, ইনার d অরবিটাল দুটো d2, একটা s আর 3টে p, d2sp3 হাইব্রিডাইজেশন হচ্ছে। এবং এক্ষেত্রে আমরা যদি দেখি ইনার d অরবিটাল ব্যবহার হচ্ছে মানে ইনার অরবিটাল কমপ্লেক্স এখানে তৈরি হচ্ছে, ইনার অরবিটাল কমপ্লেক্স। এবং প্যারাম্যাগনেটিক হয়েছে, মিউ যদি ক্যালকুলেট করি n সমান 1 × 1 + 2 সমান হচ্ছে √3 বোর ম্যাগনেটন। এই জায়গা থেকে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আসে, হাইব্রিডাইজেশন প্রশ্ন করে, অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে দেয়, কোঅর্ডিনেশন নাম্বার দিয়ে প্রশ্ন দেয়, IUPAC নাম তো আমরা দেখেই এলাম, আর কি কি দেয়, আর এখানে কি ধরনের কমপ্লেক্স তৈরি হচ্ছে, এছাড়া এখানে ম্যাগনেটিক মোমেন্ট কত হবে, প্যারাম্যাগনেটিক হবে নাকি ডায়াম্যাগনেটিক হবে, বিভিন্ন ভাবে প্রশ্ন দেয়। তাই প্রচুর এক্সাম্পল আমরা এই জায়গা থেকে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, যাতে করে এইভাবে প্র্যাকটিস করবে তাহলেই খুব সহজে জিনিসগুলো বুঝতে পারবে এবং সঠিকভাবে ওগুলো ক্যালকুলেট করতে পারবে। বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে? চলো তাহলে এর সাথে সাথে আজকে আমরা সামারিতে কোঅর্ডিনেশন কম্পাউন্ডটা একদম ছোট করে রিভিশন করে নিলাম। তোমরা ভালো করে এগুলো পড়ো, প্র্যাকটিস করো, কোয়েশ্চেন করো, দেখবে চ্যাপ্টারটা তৈরি হয়ে যাবে। ভালো থেকো, পরের ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।